অদৃশ্য এক ভাইরাসের কারণে বিপর্যস্ত পুরো পৃথিবী। জনজীবনে নেমে আছে এক দুর্বিষহ অবস্থা। তার এই অদৃশ্য ভাইরাসের কারণে সমস্ত পৃথিবীর অর্থনৈতিক চাকা অচল হয়ে বসেছে। পৃথিবীতে নেমে এসেছে এক দুর্বিষহ জীবন ব্যবস্থা এবং ধনী থেকে গরিব, শ্রমিক থেকে মালিক সবাই মৃত্যুর ঝুঁকির ভয়ে জীবনযাপন করছে, ঘরবন্দি জীবনযাপন করছে। জনজীবন এক বিপর্যস্ত মুহূর্তে শ্রমিকরা তার জীবনের ঝুঁকি বাজি রেখে মৃত্যু নিশ্চিত ভেবেও তারা কাজে যোগদান করছে। আর বাংলাদেশের পোশাক শিল্পের মালিকদের দাবি, তাদের অর্থনৈতিক সচল রাখতে তাদেরকে পোশাক শিল্প চালু করতে হচ্ছে। এক বিপরীতমুখী অবস্থায় আমাদের বর্তমান শিল্প প্রতিষ্ঠান, পাশাপাশি শ্রমিকের জনজীবন, এই সম্পর্কে জানতে আজকে আমরা এসেছি নাফিস স্টিল মিল নিবেদিত লেটস নো এপিসোড ট্যুর। আমি আপনাদের সাথে আছি, আমি সুলতান মাহমুদ সোহেল। আমার সাথে জয়েন করছে অ্যাডভোকেট ইকবাল হাসান। আরো জয়েন করছে, আমাদের সাথে আছেন লুক ডট ফ্যাশনের সম্মানীয় মাননীয় চেয়ারম্যান আমিরুল ইসলাম, এবং সাথে আছেন সাস্টেইনেবল ম্যানেজমেন্ট সিস্টেমের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও জনাব আব্দুল আলিম স্যার। যে এই অদৃশ্য ভাইরাসের কারণে পৃথিবী যখন এক মানবতর জীবন যাপন করছে, শিল্প প্রতিষ্ঠান এবং শ্রমিক জীবন এক বিপরীতমুখী অবস্থায়, তাদের অবস্থান পরিষ্কার, এখনো অপরিষ্কার। সেই সেই সত্যটুকু জানতে আমরা যাব জনাব আমিরুল ইসলাম ভাইয়ের কাছে। আমিরুল ভাই, আপনি আশা করি ভালো আছেন। সোহেল ভাই, থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের প্রোগ্রামে জয়েন করার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে এইখানে ডাকার জন্য। তো আসলে আমাদের সবারই এমন সময় খারাপ যাচ্ছে যে এটা শুধু আমাদের না, সারা বিশ্বের, যে আপনি মাত্রই বললেন, সারা বিশ্বের যে পরিস্থিতি এখন, আমরা আসলে এটা কখনোই কল্পনা করতে পারিনি। এটা শুধুমাত্র যে বাংলাদেশে এই অবস্থা তা না, সারা বিশ্বের একই অবস্থা সবখানে। সবচেয়ে ক্ষমতাধর দেশ থেকে শুরু করে সবচেয়ে দরিদ্রতম দেশগুলোরও একই অবস্থা। সবাই খুব ক্ষুদ্র ইনভিজিবল একটা জিনিসের ভয়ে আমরা সবাই এখন ঘরের ভিতরে। তো এটা অবশ্যই আল্লাহ পাকে, আমরা যেহেতু আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ পাকের একটা অদৃশ্য কোনো তার কোনো ইশারা আছে কিনা এটাও হইতে পারে। তো এই অদৃশ্য একটা ছোট্ট ইনভিজিবল জিনিসের জন্য লাখ লাখ লোক মারা যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। দেশের সমস্ত পৃথিবীর ইকোনমিক অবস্থানটা অনেক নিচে নেমে যাবে, হয়তো 20-30-50 বছর পৃথিবীকে পিছনে ফেলে দিবে এটা। তো সমস্ত যারা এই কোভিড-19 আক্রান্ত হয়ে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা মারা গিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তারপরে যারা আক্রান্ত হচ্ছেন, আল্লাহ পাক আমাদের যেন খুব দ্রুত আমরা আশা করি এই বিপদ থেকে আমাদের উদ্ধার করেন। আমরা যেন যাদের খুব দ্রুত যেন ভ্যাকসিনেশনটা তৈরি হয়ে যায়, কিংবা আসলে আমরা কেউই, সবচেয়ে দুঃখজনক ব্যাপার আপনারা যদি দেখেন, মানুষ নাই রাস্তায়, কোনো বাচ্চা, গত 2 মাসে রাস্তায় আমরা কোনো বাচ্চা দেখতে পারি নাই। সো কোনো শিশুবিহীন সমাজ আমার কাছে, আমি তো বাইরে আমার মাঝে মাঝে বের হওয়া হয়, তো আমি দেখি যে শিশুবিহীন একটা সমাজ। বাইরে কখনো আমাদের শিশুগুলা 2 মাস ধরে ঘরের ভিতরে বন্দি অবস্থায় আছে। তো এটা শুধুমাত্র আমাদের জীবনযাত্রায় প্রভাব শুধু না, এটা
ইকোনমিক যে অবস্থান, সেই ইকোনমিক অবস্থান কিন্তু আমাদের একেবারে ডিস্ট্রয় করে দেওয়ার মতো অবস্থা হয়েছে। আহ, যদি আমরা বলি যে আমাদের গত 2 মাসে যদি কারো কোনো ইনকাম না থাকে, তাহলে আসলে খরচ আছে, খাবার খরচ আছে কিংবা বাসা ভাড়া আছে, কোনো খরচের তো মানে কোনো কমতি হয় নাই। কিন্তু দেখা গেল যে কোনো ইনকাম নাই। ইনকাম যখন, কোনো ইকোনমিক সার্কুলেশন যখন বন্ধ হয়ে যায়, তখন আসলে এই যে একটা ভ্যাকুয়াম তৈরি হবে, এই ভ্যাকুয়াম থেকে উদ্ধার পাওয়া, সারা বাংলাদেশের কিংবা সারা পৃথিবীর ইকোনমিক অবস্থান যখন স্টপড, তখন এইটা থেকে ওভারকাম করা কিন্তু অনেক অনেক বড় কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে আগামী দিনগুলোতে। তো কোভিড-19, আমি বিশ্বের কথা চেয়ে বাংলাদেশের অ্যাসপেক্টে আসি। আর আজকের টপিকটা যেহেতু পোশাক শিল্প এবং শ্রমিক নিয়ে, সো ওই ব্যাপারে আমরা যদি একটু আলোকপাত করি। কোভিড-19 যখন চায়নাতে শুরু হয়, তারপরে ইটালিতে গেছে, স্প্রেড করছে ইউএসএ তে। তো উন্নত বিশ্বে যখন এইগুলো চলে আসতেছে, এর ভিতরেই কিন্তু গার্মেন্টস শিল্পের আম, যে বড় ধরনের অশনিক সংকেত, এটা কিন্তু যারা এই ব্যবসাটার সাথে জড়িত তারা অলরেডি বুঝতে পেরেছে। কারণ যখন আপনার একটা শিপমেন্ট চলে যাচ্ছে বিদেশে, আমরা এখান থেকে যখন শিপমেন্টটা করলাম, তখন এটা কিন্তু ইউএসএ পোর্টে কিংবা সিঙ্গাপুর পোর্টে কিংবা শ্রীলঙ্কা পোর্টে এটা, এই শিপমেন্ট গুলো আটকে গেছে। এটা বাংলাদেশের জনগণ বোঝার আগে গার্মেন্টস এর যারা সম্পর্কিত, যারা মালিক পক্ষ, তারা বুঝতে পারছে যে এই ব্যবসাটার অবস্থা কিন্তু আগামী দিনগুলোতে, তখনও কিন্তু বাংলাদেশে কোভিড-19 সংক্রামিত অত বেশি হয় নাই কিংবা ওইভাবে আমরা বুঝতেও পারি নাই। কিন্তু ওই টাইমটাতে বোঝা গেছে যে বাংলাদেশের অবস্থা খুব খারাপ হইতে যাচ্ছে। কারণ এই আমরা আক্রান্ত হই কি না হই তার চেয়ে বড় ব্যাপার, আমরা তো এইটা যে সমস্ত বায়ারের দেশগুলো আছে সেখানে তো আমার মালটা নিয়ে যাইতে হবে। তো আমরা তো ওই দেশগুলো যখন সাফার্ড, তারা যখন ঘরের ভিতরে চলে যাচ্ছে, তখন কিন্তু আর সম্ভব না যে মালটা ওদেরকে আমরা পৌঁছায় দিতে পারতেছি না, ওরাই মালটা নিচ্ছে না। এর ভিতরেই আপনার নিয়ার অ্যাবাউট $3-4 বিলিয়ন অর্ডারের উপরে একটা ইম্প্যাক্ট পড়ে গেছে অলরেডি। বাংলাদেশের টোটাল বিজনেস ভলিউম আছে গার্মেন্ট শিল্পের নিয়ার অ্যাবাউট $37 বিলিয়ন। সো $37 বিলিয়ন তিন চার 3-4 বিলিয়ন অর্ডারের পরে কিন্তু অলরেডি ইম্প্যাক্ট হয়ে গেছে। আর যারা মেইনলি গার্মেন্টস এর ব্যবসা করে, গার্মেন্টস এর ব্যবসার কিন্তু 15-20% হলো গার্মেন্টস মালিকের থাকে, 15% থেকে 20%। আর 80% কিন্তু লায়াবিলিটি থাকে। এটা ফ্যাব্রিকের, অ্যাক্সেসরিজের, বিভিন্ন সার্ভিস প্রোভাইডারের, এদের সমস্ত টাকা থাকে। তো যখন মালিক পক্ষ বুঝতে পারে যে আমার একটা শিপমেন্ট হোল্ড হয়ে গেল কিংবা ক্যান্সেল হয়ে গেল, কিংবা বায়ার ডিসকাউন্ট অফার করতেছে অথবা সে রেসপন্স করতেছে না, তখন কিন্তু সে এমন একটা প্যানিক হয়ে যাবে। কারণ তার তো আসলে ওয়ার্কারের স্যালারি সে 1-2 মাস যদি দিতেও পারে, তাকে কিন্তু ফ্যাব্রিকের দামটা পে করতে হবে, তাকে অ্যাক্সেসরিজ এর দামটা পে করতে হবে। সো এইখানে তার কিন্তু 80% একটা লায়াবিলিটি তার অলরেডি তার মানে অ্যাকুমুলেটেড হয়ে যাচ্ছে প্রত্যেক সময়। তো $3-4 বিলিয়ন যে ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্টটা কিন্তু এত সহজে না। যত বড় গ্রুপই ব্যবসা করুক না, যারা যত বড় গ্রুপ, তাদের রেসপন্সিবিলিটি তত বড়, তাদের লায়াবিলিটি তত বেশি। সো এইটা কিন্তু প্যানিক হয়ে যাওয়ার মতো অবস্থা। আমাদের অনেক মানে অনেক কমেন্ট আসতেছে, বিভিন্ন জন গার্মেন্টস মালিকদের বিভিন্ন ভাবে কথা বলতেছে বা সমালোচনা করতেছে, পত্রিকায় লেখা হচ্ছে। কিন্তু একদম আমি মাঝখানে অনন্ত জলি সাহেবের একটা ফিচার দেখতেছিলাম। তো গার্মেন্টস এর একেবারে সরাসরি যারা ইনভলভ না, তারা ছাড়া এটা বোঝা কিন্তু অনেক খুব কঠিন একটা ব্যাপার। তা না হলে বাইরে থেকে মনে করবে যে না, হ্যাঁ অবশ্যই 1-2 জন, 5 জন, 10 জন, 20 জন ভালো ব্যবসা করে করে ফেলেছে কিংবা করে, কিন্তু এইটা 5,000-এর
এইটা কিন্তু মানে কোনো র্যান্ডমলি স্যাম্পল করলে কিন্তু ওইটা রিফ্লেকশন হয় না। আর বাদ বাকি যে 4,000 ফ্যাক্টরি, এই 4,000 ফ্যাক্টরি কিংবা 4,500 ফ্যাক্টরি, এরা কিন্তু মানে খুব যুদ্ধ অবস্থায় একটা গার্মেন্ট চলে। মানে আপনারা বলতে পারেন যে দিন আনি দিন খায় অবস্থা। এর চেয়ে যদি কোনো গার্মেন্টস ওনার একটা দোকান, মুদিখানা দোকানও দিয়ে চালায়, তাহলে হয়তো আমার মনে হয় যে এটা ভালো চলবে। কিন্তু এইটা খুব ভালো বিজনেস করে, এটা কিন্তু খুব অল্প কিছু গার্মেন্টস মাইট বি। কারণ আমি নিয়ার অ্যাবাউট 1,000 গার্মেন্টস আমার নিজের দেখার সৌভাগ্য হয়েছে। তো তার ভিতরে হয়তো 200 যারা গ্রুপ, তাদের নিজেদের গ্রুপেই হয়তো 10টা 20টা ফ্যাক্টরি আছে। তো ওই সমস্ত গ্রুপগুলো ছাড়া, বড় বড় গ্রুপগুলো ছাড়া, যারা সিঙ্গেল ইউনিটের ব্যবসা করে কিংবা ছোট ব্যবসা, এদের ব্যবসা করাটা খুবই কিন্তু গার্মেন্টস জগতে খুব টাফ। তো এই সমালোচনাগুলো আসতেছে বিভিন্ন। তো সমালোচনার আগেই কিন্তু মালিক পক্ষ ধরে ফেলছে যে আমাদের এই মানে আমাদের অবস্থা কিন্তু খুব খারাপ। এটা কারণ খারাপ কেন বলতেছি, 3-4 বিলিয়নের যে অর্ডার গুলো আছে, এই অর্ডার গুলো কিন্তু প্রত্যেক পোর্টে পোর্টে পড়ে আছে, বায়ার কমিউনিকেট করতেছে না। এখন এই টাকাটা আমাকে দিলে না আমি ওয়ার্কার স্যালারিটা দিব, এবং লায়াবিলিটি এবং ফ্যাব্রিকের দাম সব কিন্তু বেড়ে গেছে, আমি কিন্তু এই টাকাটা পাচ্ছিও না। তো আমার মানে যারা গার্মেন্টস এর মালিক পক্ষ আছে, তাদের কিন্তু অবশ্যই চিন্তার ভিতরে চলে আসছে যে আমি এক্ষেত্রে মানে আমির ভাই, কিভাবে। জাস্ট আমি আমি একটু জানতে চাচ্ছিলাম, এক্ষেত্রে আপনার লাইবিলিটি আপনাদের আছে, শিপমেন্ট গুলো বিভিন্ন পোর্টে আটকে আছে। তা আমাদের একটা বিষয় হচ্ছে, বিজিএমই থেকে বিভিন্ন আহ, আহ, সংবাদ সম্মেলনে বিভিন্ন ইনফরমেশন নিউজের মাধ্যমে আমরা জানতে পেরেছি বিভিন্ন বায়ার তাদের অর্ডার গুলো ক্যান্সেল করছে। কিছু কিছু ক্রয় আদেশ তারা বাতিল করেছে। অথবা কিছু কিছু বায়ার তাদের শিপমেন্টের ক্ষেত্রে কিছু পার্সেন্টেজ ডিসকাউন্ট অফার করে আপনাদের কাছ থেকে অর্ডার গুলো শিপমেন্ট করছে। এটা কতটুকু আসলে সত্য, এটা একটু জানতে চাচ্ছি। আর এটার ক্ষেত্রে আপনাদের আহ, অর্ডারের যে ঘাটতিটা, মনে করেন যে অর্থনৈতিক অচল অবস্থা হয়ে দাঁড়িয়েছে পোশাক শিল্পগুলোর মধ্যে, যে আপনারা যে ক্রয়াদেশ বাতিলের মাধ্যমে আপনাদের অর্ডার গুলো ক্যান্সেলের মাধ্যমে আপনারা যে অর্ডারের অভাববোধ হচ্ছে আপনাদের মধ্যে, এই বিজনেস অন্যদিকে ডাইভার্ট হতে পারে, এই ক্ষেত্রে বাস্তবতাটাকে আসলে কতটুকু? আহ, মানে অর্ডার ক্যান্সেল হয়ে গেছে কিংবা বায়ার, কারণ আমরা কিন্তু আজকে গত শুক্রবারে আমরা পত্রিকায় দেখলাম যে জেসি পেনি ব্যাংকক্রাফটের জন্য অ্যাপ্লিকেশন করেছে। তো এর আগে আমরা দেখতেছিলাম যে ডেভেনাম অলরেডি ব্যাংকক্রাফট হয়ে গেছে। তো এই ধরনের একটা দুইটা কোম্পানি না, এখানে আমরা দেখব যে পৃথিবীর যে খারাপ অবস্থা, ইকোনমিক যে ডিজাস্টার হচ্ছে, এইটা আমি যে বায়ারদের দোষ দিব তাও না। তারাও যাদের আমি প্রথমেই বলেছি, যারা বড় গ্রুপ কিংবা যারাদের বড় ইনভেস্টমেন্ট, তাদের লসের পরিমাণটাও বেশি। তো আমরা এই করোনা পরবর্তী পরিস্থিতিতে আমরা দেখব পৃথিবীর সবচেয়ে বড় বড় কোম্পানিগুলা অনেক বড় সাফার করবে। কারণ আমি কিছুদিন আগে খবর পড়লাম যে ওয়ারেন বাফেট তার সমস্ত এয়ারলাইন্স এর ব্যবসা সেল করে দিয়েছে, তার $50 বিলিয়ন তার অলরেডি লস। তো এই ক্ষেত্রে আমরা পেপার পত্রিকা যা দেখতেছি, খবর যা শুনতেছি, আর এখানে কোনো ব্যবসা না, তো এয়ারলাইন্স, এভিয়েশন, ট্যুরিজম, হোটেল ব্যবসা, সমস্ত কিছু আসলে প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। হ্যাঁ, যে যদি আমরা যদি ঢাকা শহরেই দেখি, 5 স্টার হোটেলগুলো যদি 2 মাস বন্ধ থাকে, এদের তো অবশ্যই একটা ওভারহেড কস্ট আছে, ভ্যারিয়েবল কস্ট আছে, এই কস্টগুলো, ব্যাংক ইন্টারেস্ট আছে, এইগুলো তো দিতে হবে। তো এই ক্ষেত্রে কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই যে এইখানে অর্ডার অর্ডার তো ক্যান্সেল হবে, স্টোর বন্ধ, তারা মাল কোনো গুডস নিতে পারতেছে না, আহ, তারা দোকান খুলতে পারতেছে না, সো অর্ডার তো ক্যান্সেল তাদেরকে করতেই হবে, তাদেরকে আমরা দোষ দেওয়ার সুযোগ নাই। তারা তো মানে আসলে অর্ডার তাদের ক্যান্সেল করতেই হবে, স্টোর খোলা নেই। তো এর পরিমাণটা প্রথম ধাক্কাতেই এটা $3-4 বিলিয়ন। কারণ আমার টোটাল বিজনেস ভলিউম হলো 37, তার ভিতরে $3-4, 3-4 যেটা অলরেডি শিফট আউট,
আর যেগুলো প্রিডিক্টেড সামনের দিনগুলোতে যে সমস্ত প্রিডিক্টেড অর্ডারগুলো ছিল, সেটা কত বিলিয়ন ডলার হবে সেটা এখনো হয়তো বিজিএমএ যারা কাজ করছেন তারা এখনো ক্যালকুলেট করতে পারছেন কিনা আমি 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 আই এম নট ভেরি শিওর, এটা আরো সময় লাগবে, কিন্তু এর পরিমাণও এক্ষেত্রে আমরা আমরা বুঝতে পারলাম যে আপনাদের অর্ডার গুলো ক্যান্সেল হচ্ছে বা কিছু ডিসকাউন্টে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে যে এই দুর্বিষহ জীবন থেকে এই অর্থনৈতিক সচলতা ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার একটা 5,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে শ্রমিকদের স্যালারির ক্ষেত্রে, আপনি মজুরিগুলো আদায় করার ক্ষেত্রে আপনাদের ক্ষতিগুলো উত্তরণের উপায় হিসেবে। তো এই যে প্রণোদনা প্যাকেজ, এই প্রণোদনা প্যাকেজ শ্রমিকরা কতটুকু পেয়েছে, কতটুকু আপনার শ্রমিকদেরকে নিশ্চিত করেছেন? আমি ঠিক লাস্টের পোর্শনটা ক্লিয়ার হইতে পারি নাই। বাংলাদেশ কোশ্চেনের সরকার লাস্ট পার্টটা। বাংলাদেশ সরকার আপনাদেরকে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে 5,000 কোটি টাকা। এই 5,000 কোটি টাকা শ্রমিকদের স্যালারি এবং আপনাদের যে লস, এই লসটা কাভার দেওয়ার জন্য আপনাদেরকে 5,000 কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। তো এটা প্রণোদনা প্যাকেজের পরেও আপনারা আপনারা যে প্রণোদনা প্যাকেজটা পেয়েছেন, এটার মাধ্যমে শ্রমিকের স্যালারি কতটুকু নিশ্চিত হয়েছে? আমি একটা ওয়ার্ডে একটু সংশোধন করতে চাই, যে প্রণোদনা প্যাকেজ, এই প্রণোদনা প্যাকেজটা কিন্তু মানে এটা এটা লোন, এটা এটা মালিক পক্ষকে এটা একটা লোন দেওয়া হয়েছে। আমি আমার কাছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা মালিক পক্ষকে জোর করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মালিক পক্ষকে এটা জোর করেই দেওয়া হয়েছে, আমি লোন নিয়ে ওয়ার্কারকে আমি বেতন দিব, মানে আমি লোন নিব আর এই লোন নিয়ে তারপরে ওয়ার্কারকে। আমরা যদি অন্যান্য, আমি গভর্নমেন্টের প্রতি আমার পূর্ণ মানে আস্থা রেখেই বলছি যে অন্যান্য দেশগুলোতে যেটা হচ্ছে সেটা কিন্তু অলরেডি আনএমপ্লয়মেন্ট রেটটা অনেক প্রচুর শুরু হয়ে গেছে, যে অলরেডি 3,30,00,000 লোক আমেরিকাতে বেকার হয়ে গেছে। ইন্ডিয়াতেও ওই ধরনের প্রচুর পরিমাণের লোক বেকার হয়ে যাচ্ছে। তো যেখানে যেটা করা হচ্ছে সেটা হলো গভর্নমেন্ট ডিরেক্টলি তাদেরকে কোনো সাপোর্ট করার চিন্তা করতেছে। আমাদের গভর্নমেন্ট হয়তো যেটা চিন্তা করছে সেটা আমাদের মালিক পক্ষকে লোনটা দিয়ে তারপরে ওয়ার্কারকে সেটেল করার চেষ্টা। তো এইখানে সবচেয়ে মানে সারপ্রাইজিং যে জিনিসটা, সেই জিনিসটা হলো যে আমি মনে করেছিলাম যে 5,000 কোটির চেয়ে রিকোয়ারমেন্ট হয়তো 10,000 কোটি হয়ে যাবে, কিন্তু আমি দেখলাম যে শুধুমাত্র 2,000 সামথিং ফ্যাক্টরি এটার জন্য অ্যাপ্লাই করেছে, এবং টোটাল এই লোনের টোটাল পরিমাণের ভিতরে এসেছে 3,000 কোটি, মনে হয় 3,000 কোটি টাকা মতো মনে হয় লোনের একটা রিকোয়ারমেন্ট মালিক পক্ষ দিয়েছে গভর্নমেন্টের কাছে। তো এইখানে প্রণোদনার যে ব্যাপারটা, এই ব্যাপারটা গভর্নমেন্ট যেটা করেছে সেটা হলো যে টাকাটা উনি সরাসরি গভর্নমেন্ট কিন্তু ওয়ার্কারের বিকাশের মাধ্যমে টাকাটা দেওয়া হচ্ছে, এটা মালিক পক্ষের হাতে দেওয়া হচ্ছে না, এটা সরাসরি বিকাশের। কিন্তু এর ভিতরে যে কত ধরনের আজকে 17 তারিখ, এই 17 তারিখে কিন্তু এই 17 তারিখ পর্যন্ত কিন্তু ওয়ার্কার এখনো পর্যন্ত বেতনটা পায়নি ম্যাক্সিমাম জায়গায়, মোস্ট অফ দ্য জায়গায় এটা। কারণ রকেটের মাধ্যমে এটা দেওয়া হচ্ছে, তারপরে বিকাশের মাধ্যমে এটা দেওয়া হচ্ছে, নগদের মাধ্যমে এটা দেওয়া হচ্ছে। ওদের যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি তো এত পরিমাণ স্যালারি এক মাসের ভিতরে দেওয়ার মতো ক্যাপাসিটি ওদের এখনো হয়নি। সো এইখানে কিছু কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে। সো আজকে সরকারি সিদ্ধান্ত থেকে শুরু করে আজকে পর্যন্ত তারা যে এখন আজ 17 তারিখ পর্যন্ত আমার জানা মতে ম্যাক্সিমাম নাম্বার অফ ফ্যাক্টরি এখনো স্যালারি ওয়ার্কার পায়নি। সো ওই ক্যাপাসিটিতে তারা দিতে পারতেছে না। এখন এই যে 5,000 কোটি টাকা দেওয়া হইলো, আমি প্রথমেই বলেছিলাম যে প্রথমেই কিন্তু $3-4 বিলিয়ন কিন্তু মালিক পক্ষ আটকে গেছে অলরেডি। তো তারা যদি টাকাটা না দেয় তাহলে মালিক পক্ষ স্যালারিটা দিবে কিভাবে?
হ্যাঁ, যে স্যালারি ওরা টাকা দিবে তারপরেই না গার্মেন্টস এর সাইকেল শুরু হয় 3-4 মাসের একটা সাইকেল, যে আমি 3-4 মাস এক্ষেত্রে পকেট। এক্ষেত্রে মালিক পক্ষকে যে লোনটা দেয়া হচ্ছে, এটা আপনারা যে আগের যে লোন গুলো নিতেন এগুলো হচ্ছে ডাবল ডিজিটের লোন ছিল, আর এটা শুধু সিঙ্গেল ডিজিট না, এটা টু ডিজিট। এবং আমি এই জায়গায় জাস্ট একটা জিজ্ঞেস করতে চাই, আপনাদের যে স্যালারিটা আপনাদের বিজিএমই আছে, আমাদের লেবার ল আছে, আপনার যে বিজিএম এবং লেবার ল থাকা সত্ত্বেও আপনারা যে নতুন করে শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে 60% ওয়ার্কার, 60 এবং 65% যে স্যালারি 5% পরে দেওয়া হবে, 60% এখন দেওয়া হচ্ছে, এই স্যালারিটা আপনি কতটুকু যৌক্তিক মনে করেন? সরি সরি, ক্লিয়ার হইতে পারি না, লাস্ট পোর্শনটা বাফার করতেছে। 60% যে স্যালারিটা ওয়ার্কারের জন্য শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে, এই 60% স্যালারিটা আপনি ব্যক্তি হিসেবে, মালিক হিসেবে না, ব্যক্তি হিসেবে কতটুকু ওয়ার্কারের জন্য যৌক্তিক মনে করেন? আমি তো একেবারে পুরোপুরি 100% যৌক্তিক মনে করি। হ্যাঁ, মানে যদি বলেন যে 100%, আমি 150% যৌক্তিক মনে করি। যৌক্তিক মনে করি এই কারণে যে পরিস্থিতি যখন আপনার ভয়ঙ্কর হবে, এটা শুধু আমার পরিস্থিতি না, এটা সারা বাংলাদেশের পরিস্থিতি, তখন আসলে আপনাকে অবশ্যই মিতব্যয়ী হইতে হবে। আপনি যদি চিন্তা করেন যে কোভিড-19 এই লকডাউন হইতে পারে 6 মাস, দেন আপনি কি করবেন? হ্যাঁ, সো আপনি যদি এই পিরিয়ডটা, আপনি যদি এই যে মিতব্যয়িতা, যে আমি যদি সমস্ত টাকা ওয়ার্কারকে দিয়ে দেই, কিংবা তারা মানে তুলনায় এখন আমি যদি কিছুটা সেভ করে ওকে আরেকটু বেশি টাইমটা এক্সটেন্ড করে দিতে পারে, আমার কাছে মনে হয়েছে যে এইটা একটা খুব ভালো সিদ্ধান্ত। এবং আবার এইখানে গভর্নমেন্ট যে ভালো রোলটা প্লে করছে, এটা এটা কিন্তু ফ্যাক্টরি লে অফও করতে পারতো। হ্যাঁ, কিন্তু গভর্নমেন্ট বলেছে যে না, লে অফ করা যাবে না, লে অফ করলে কিন্তু ওয়ার্কারের স্যালারিটা হয়তো এর চেয়ে কমও আসতে পারতো, কিংবা এটা সমানও আসতে পারতো ওইটা ল অনুযায়ী। কিন্তু এই 60%টা যদি মানে হার্স দেওয়া হয়, তাহলে কাজ না করে যদি সে 60% পায় মিনিমাম, সে মিনিমাম কোনো টাকা না পাওয়ার চেয়েও সে কিছু টাকা পেয়ে তার মানে খাবারের খরচ, কিংবা তার মানে যে সমস্ত আনুষঙ্গিক খরচগুলো সে ছিল, সেই জিনিসগুলো সে মিট আপ করতে পারবে। এই ধরনের একটা থ্যাংক ইউ ডিসিশন আমিরুল ভাই। হয়তো আমি এরপরে গভর্নমেন্ট আপনি নিয়েছে। এই তো বিষয়ে আবার আপনার কাছে আসতেছি। আমি এই বিষয়ে আরেকটু জানার জন্য আমরা চলে যাচ্ছি অ্যাডভোকেট ইকবাল হাসান ভাইয়ের কাছে। হাসান ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সাথে জয়েন করার জন্য। যাতে একটা বিষয়ে আমরা জানতে চাই, আপনি জানেন, আপনি অবগত আছেন, বাংলাদেশ সরকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে এই মহামারী দুর্যোগ সময়ে। তো আপনি এটাকে কতটুকু আইনসঙ্গত মনে করছেন, এবং এটা আমাদের বাংলাদেশ সংবিধান এবং বাংলাদেশ লেবার ল এবং আদার যে ল গুলো আছে, এই মর্মে আপনি কতটুকু এটাকে আইনসঙ্গত মনে করছেন? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন বা দেখছেন আমাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা এক বৈশ্বিক যে প্যান্ডেমিক চলছে এবং বাংলাদেশেও যে আমরা একই সাথে একটা ডিটারিয়েটিং সিচুয়েশনে আছি, এর মধ্যেও আমরা যে অনলাইন অন্তত একটা শিক্ষিত সমাজ গার্মেন্ট শ্রমিকদের নিয়ে যে আজকে এই বিষয়ে আপনারা আলোচনার আয়োজন করেছেন, এই জন্য উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাই। আজকের যে টপিক, যে পোশাক শ্রমিকদের বিষয়ে যে টপিক আপনারা নির্ধারণ করেছেন, শ্রমিকের জীবন নাকি পোশাক শিল্প, এই শিরোনামটাও আসলে একটা হাস্যকর, প্লাস আরেকটা হচ্ছে খুবই সেন্সিবল। এই জন্য আসলে আমরা সবসময় একটা বিষয় শুনে এসেছি, আসলে ডিম আগে নাকি মুরগি আগে, এখন জীবন আগে নাকি জীবিকা আগে। খুবই মর্মান্তিক বা খুবই বিটার ট্রুথ, খুব তিক্ত সত্য এটা আজকে আমাদের সামনে দাঁড়িয়েছে, যে আগে জীবন নাকি জীবিকা। যদিও এই প্রশ্নটা আসা উচিত ছিল না। আমরা সবাই জানি কোভিড-19 কারণে গ্লোবালি যে সিচুয়েশন, এটা গত 100 বছর এই পৃথিবীবাসী দেখেনি।
আমরা সবাই শুধুমাত্র পুরা পৃথিবী প্লাস বাংলাদেশের মানুষ যে ঘরে বসে আছে তা নয়, সোসাইটি সমাজ একটা স্থবির অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমরা সবাই যাচ্ছি। এবং এর মধ্যে কিন্তু আমরা কিছু বিষয়ে আমরা অবশ্যই একমত হব, সেটা হচ্ছে যে এই বৈশ্বিক মহামারী কিন্তু মানুষ সবাইকে এক কাতারে নিয়ে এসছে। আপনি একেবারে শক্তিশালী ধনী রাষ্ট্র, একেবারে অঢেল সম্পদের মালিক আমেরিকা বলেন বা রাশিয়া বলেন, যেগুলো আপনার পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে বেশি, অথবা হয়তো আপনার অনেক গরিব রাষ্ট্র এখনো সে আঘাত থেকে মুক্ত রয়েছে। এই এপিডেমিক কিন্তু আমাদেরকে ধনী গরিব এবং শোষক প্লাস শোষিত, বা আমি যদি আজকে টপিকের সাথে সংহতি রেখে বলি যে মালিক এবং শ্রমিকের মধ্যে কোনো বিভাজন কিন্তু রাখেনি। সবাই যে মানুষ, মানুষ হিসেবে সবার সম মর্যাদা, সবার সম চাহিদা এবং সবার সামাজিক যে ডিগনিটি, এটা যে সমভাবে সবার চিন্তা করা উচিত, সেই জায়গায় কিন্তু আমাদের নিয়ে এসছে। অন্তত এই মহামারী কিন্তু আমাদের এই চমৎকার একটা শিক্ষা দিচ্ছে। এখন আরেকটা বিষয় কিন্তু আমরা অলরেডি শিক্ষা নিয়ে নিয়েছি, আমাদের বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য আমরা যে অন্তত বেঁচে আছি সেটাই যেন অনেক বড় একটা ব্লেসিংস, যে এখনো আমি মহামারী থেকে মুক্ত আছি, আমাকে এখনো করোনা ভাইরাস আক্রান্ত করতে পারেনি। আমরা যারা এখানে কথা বলছি, আমরা মনে হয় এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি যে আমরা বেঁচে আছি। অন্তত আমরা খেয়ে পরে সবাই বাসায় বেঁচে আছি, এই বেঁচে থাকার জন্য কিন্তু অনেক বেশি প্রয়োজন নাই। তো আমরা এই সিচুয়েশনের মধ্যে এই যে বিষয়গুলো, যে মানুষের সমতা, ধনী গরিবের মধ্যে বৈষম্যহীনতা, এবং করোনা ভাইরাস যে ধনী গরিব কাউকে ছাড়ছে না, মালিক শ্রমিক কাউকে ছাড়ছে না, সেটা আমেরিকার বা ওই যে ইংল্যান্ডের বরিস জনসন বলেন কিংবা আমাদের একজন সাধারণ গার্মেন্টস শ্রমিক বলেন, কাউকে কিন্তু এই করোনা ভাইরাস ছাড়ছে না। এই সিচুয়েশনের মধ্যে কিন্তু আমি দেখতে পেয়েছি অধিকাংশ মানুষের মধ্যে মানবিক যে সহানুভূতি এবং মানবিকতার যে ভ্যালুস গুলো কিন্তু সবার মধ্যে জাগ্রত হয়েছে, এবং সবাই কিন্তু অসহায় হয়ে মৃত্যুর মিছিলের মধ্যে সারা পৃথিবীতে রাষ্ট্রনায়করা আমরা দেখেছি উপরের দিকে তাকিয়ে আছে, অসহায়ত্বের যে চিহ্ন মানুষের চোখে মুখে এবং রাষ্ট্রপতিদের রাষ্ট্রনায়কদের চোখে আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের খুব ইজিলি শিখিয়ে দিচ্ছে যে আসলে মানুষ হিসেবে আমরা যতই প্রতিপত্তিশালী হই না কেন, যত বড় মালিক শ্রেণী হই না কেন, অথবা যত বড় গার্মেন্টস এর মালিকে হই না কেন, মানুষ হিসেবে মানবিকতার জায়গায় আমরা কিন্তু আমাদের কিন্তু সবাই সমভাবে সবাইকে চিন্তা করতে হবে, এবং এই মানব সভ্যতাটাকে, পৃথিবীটাকে, আমার বাংলাদেশটাকে সবার জন্য বসবাস উপযোগী করার জন্য কিন্তু আমাদের সবার সচেষ্ট থাকতে হবে। না হলে কিন্তু মাঝে মাঝে ল অফ নেচার, প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু অনেকে বেঁচে থাকলে কিন্তু মহামারীতে কেউ বাঁচতে পারছে না। এটা আমাদের একটা বড় শিক্ষা যে আমরা অন্তত সমাজটাকে, আমাদের দেশটাকে সবার জন্য বসবাস উপযোগী রাখবো। সেই জায়গা থেকে আমি বলতে চাই, আজকের যে বিষয় আপনি আপনারা আমরা আলোচনা করছি, শ্রমিকের জীবন নাকি পোশাক শিল্প। আজকে সারা পৃথিবীর মানুষ কিন্তু জীবনের জন্য যুদ্ধ করছে। আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করছি, সচেতন হচ্ছি করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পরামর্শক্রমে পুরো পৃথিবীর মানুষদের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা হচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমাদের পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন জন বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছে আমাদের নিজেদের বাঁচার জন্য, জীবন রক্ষার জন্য। তো এই মহামারীর যে আক্রমণ, সেটা আমাদেরকে আরো স্পষ্ট করে দিচ্ছে আমরা আগে বাঁচবো, আমরা আগে বাঁচতে চাই, বাঁচার পরে আমাদের জীবন। কারণ জীবন এবং জীবিকা নিয়ে ডিম আগে নাকি মুরগি আগে, সেই লুকোচুরি, সেই ডিবেট করার আমার মনে হয় সমীচীন নয়। এই করোনা আমাদের শিখিয়ে দিয়েছে যে এই গার্মেন্টস সেক্টরে আমরা যে দেখেছি এপ্রিলের মধ্যবর্তী সময়ে, যেখানে সারা দেশ বন্ধ ছিল, হঠাৎ করে 4 তারিখ পর্যন্ত বন্ধ ছিল, 5 তারিখ নোটিশ দিচ্ছে না গার্মেন্টস কি খুলবে না কি খুলবে না। ঢাকা শহরের এই খারাপ সিচুয়েশনের মধ্যে গাড়ি নেই, কিছু নাই, গার্মেন্টস ওয়ার্কাররা ফ্লু নামলো ঢাকার দিকে, তাদের কোনো ট্রান্সপোর্ট ছিল না, তারা এই অবস্থায় চলে আসছিল। তখনই আমার মনে হচ্ছিল কেন এই গার্মেন্টস মালিক এবং শ্রমিকরা কেন এই লুকোচুরি। মানুষ যেখানে জীবন নিয়ে যুদ্ধ করছে, বেঁচে থাকার লড়াইয়ে পুরো পৃথিবী যেখানে ব্যস্ত, সেখানে বাংলাদেশের পোশাক শ্রমিক এবং মালিকরা কেন পুলিশ চোর এই লুকোচুরি খেলা খেলছে? এই প্রশ্নটা কিন্তু আমার না, সবার মধ্যে দেখা গিয়েছিল। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা দেখেছি
এবং আমরা খুব শ্রদ্ধা করতাম প্রয়াত আনিসুল হকের ওয়াইফ, যিনি বিজিএমএ প্রেসিডেন্ট, রুবানা হক। ওনাকে আমরা এখনো লিডারশিপের জন্য আমরা শ্রদ্ধা করি, কিন্তু ওনার যে স্টেটমেন্ট গুলোর যে ধোঁয়াশার মধ্যে পড়ে গার্মেন্ট সেক্টরে যে একটা মাঝখানে মারাত্মক যে একটা কেওয়াস দেখা গিয়েছে শ্রমিকদের নিয়ে, সেটা কিন্তু আমরা আমাদের সবার মধ্যে এই জিনিসটা আরো স্পষ্টতর করে দিয়েছে যে আসলে গার্মেন্টস ওয়ার্কারদের জন্য জীবনটা মুখ্য নাকি জীবিকা মুখ্য। অবশ্যই খেটে খাওয়া সে মানুষগুলোর জন্য জীবিকাই তার জীবন বাঁচানোর মুখ্যম উপায়। মানুষের কাছে জীবন যতই আপন হোক না কেন, সে মনে করে তাকে বাঁচার জন্য তার জীবিকা আগে। সেই জন্য আমরা আন্দোলন করতে দেখেছি এপ্রিলের মাঝখানে পোশাক শ্রমিকদের, করোনার মধ্যে মানুষ খেতে পারছে না কিন্তু তাদের বেতন দেওয়া হয় নাই। আমরা স্লোগান দেখেছি গার্মেন্টস ওয়ার্কারদের, আন্দোলনকারী গার্মেন্টস শ্রমিকদের মধ্যে, যে পেটে মোদের ভাত নাই, করোনার ভয় নাই। কারণ সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছে আপনারা কেন মাঠে এসছেন, আপনারা কেন আন্দোলনে নামছেন, তারা বলছে আমাদের পেটে ভাত নাই, এখন করোনাকে ভয় পেয়ে কি হবে। তো সেই জন্য আমি বলতে চাই, আপনি আইনের কথা বলেন এবং পুরো পৃথিবীর যে মানবাধিকারের মৌলিক প্রিন্সিপাল গুলোর কথা বলেন এবং বাংলাদেশের সংবিধানের কথা বলেন, এখানে প্রারম্ভিকের মধ্যে বলে দেওয়া আছে পুরো পৃথিবীর মানুষকে একমত হতে হবে এই বিষয়ে যে মানুষের মর্যাদা, হিউম্যান ডিগনিটি, মানুষের লাইফ, সেটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি সবকিছুতেই। আমাদের সংবিধানের প্রারম্ভিকের মধ্যেই, যে সংবিধান আমরা 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে অর্জন করে বাংলাদেশের সংবিধান রচনা করা হয়েছে, সেখানে প্রথমে বলা হয়েছে কিন্তু এমন একটা সমাজ হবে শোষণমুক্ত সমাজ, সবার জন্য অ্যাক্সেসিবল একটা সমাজ। এবং আমাদের সংবিধানের আর্টিকেল 32-তে বলা হয়েছে রাইট টু লাইফের কথা, জীবনের অধিকারের কথা। জীবনের অধিকার সেটা রাষ্ট্র, সেটা সমাজকে নিশ্চিত করতে হবে প্রত্যেকটা মানুষের। জীবনের অধিকারের সাথে অসঙ্গতিপূর্ণ, ইনকনসিস্টেন্ট, সাংঘর্ষিক হয় এরকম সবগুলো বিষয় গৌণ হয়ে যাবে যখন জীবনের প্রশ্ন আমাদের সামনে বড় হয়ে দাঁড়াবে। তো সেই জন্য জীবন রক্ষা, রাইট টু লাইফ, জীবনের অধিকারের সাথে আসলে জীবিকার কম্প্রোমাইজ করার সুযোগ নেই। তবে আমার পূর্ববর্তী ভাই যে কথাগুলো বলেছেন আমরাও একমত। বাংলাদেশের বড় দাগে যদি অর্থনীতির বড় বিষয়গুলো আমরা দেখি, যে এখানে আমাদের কৃষি, সেবা এবং শিল্প খাত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের স্টেটমেন্ট আমি দেখেছি বাংলাদেশের জিডিপির প্রায় 18% চলে আসে আমাদের যে পোশাক শিল্প এবং এই যে রেমিটেন্স থেকে। তো এই জন্য পোশাক শিল্পের প্রতি আমাদের মায়া, মমতা, শ্রদ্ধা দেশের নাগরিক এবং সরকারের সবসময় আছে এবং ছিল। এবং আমরা আইনের ছাত্র হিসেবে আমরা জানি আমাদের যে শ্রম আইন রয়েছে 2006 সালের, সেখানে কিন্তু গার্মেন্ট সেক্টরকে আলাদা গুরুত্ব দিয়ে সে আইনের মধ্যে যথেষ্ট বিধান রাখা হয়েছে। এছাড়াও যেহেতু গার্মেন্টস শিল্পের সাথে গ্লোবাল ভিলেজের সাথে একটা সম্পর্কিত, উন্নত রাষ্ট্রগুলোর সাথে সম্পর্কিত, এবং তারা মানবাধিকার এবং শ্রম অধিকার বিষয়ে খুবই তারা যেহেতু সেন্সিবল, সেজন্য আমরা বারবারই দেখেছি গার্মেন্টস শ্রমিকদের জন্য কিন্তু আইন বারবারই নতুন নতুন রুলস রেগুলেশন করতে হয়েছে এবং তাদের কমপ্লায়েন্স, তাদের স্বাস্থ্য, ডিসেন্ট ওয়ার্ক এগুলো নিশ্চিত করার জন্য বারবার বিদেশি প্রেশার এসছে। আমরা এটাও দেখেছি রানা প্লাজার মতো, তাজরিন গার্মেন্টস অগ্নিকাণ্ড, রানা প্লাজার মতো যে 10 গার্মেন্টস শ্রমিকদের যে আত্মাহুতি দিয়েছে, তারা যে স্যাক্রিফাইস করেছে, তারা জীবন প্রদানের মাধ্যমে কিন্তু বাংলাদেশের পোশাক শিল্পের শ্রমিকদের অধিকারগুলো আদায় এবং আইন আদায়ের জন্য তাদের আত্মাহুতি দিতে হয়েছে। এবং বাধ্য হয়েছে বিদেশি যে বায়াররা আছে, তারা বাধ্য হয়েছে আপনারা যদি এই কমপ্লায়েন্স গুলো মেনটেন না করেন, মৌলিক যে লেবার স্ট্যান্ডার্ড গুলো, আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যে মৌলিক স্ট্যান্ডার্ড গুলো আছে, সেগুলো আপনারা যদি কমপ্লাই না করেন, তাহলে আমরা এই আপনাদের থেকে আমাদের ইনভেস্টমেন্ট খুলে ফেলবো, অর্ডার ক্যান্সেল করে ফেলবো। আমি একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি অলরেডি জানেন বাংলাদেশ সরকার এই ক্লান্তি লগ্ন থেকে উঠে আসার জন্য বাংলাদেশের পোশাক শিল্পকে বিশাল একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এবং এটাও যে বাংলাদেশের শিল্প পোশাক শিল্পের জন্য একটা মিনিমাম ওয়েজ গেজেট আছে, যে মিনিমাম ওয়েজ গেজেটের মাধ্যমে তাদের স্যালারি সম্পূর্ণভাবে ফিক্সড করা। তো যে গেজেটটি আসলে মন্ত্রণালয় থেকে আসে না, যে গেজেটটি জাতীয় সংসদের মাধ্যমে অ্যাপ্রুভ করেই এটা রাষ্ট্রপতি সিগনেচারের মাধ্যমে আসে। তো এক্ষেত্রে মন্ত্রণালয়ের নোটিশের মাধ্যমে যেখানে একটা মিনিমাম ওয়েজ গেজেট দেওয়া আছে, সেক্ষেত্রে যদি আপনি 60% স্যালারি একটা মন্ত্রণালয়ের মাধ্যমে যদি আপনারা পোশাক শিল্পের মালিক গুলো, বিজিএমই
অনুপ্রেরণায় যে মন্ত্রণালয় যে পোশাক শিল্পের লকডাউনের ক্ষেত্রে যতদিন ফ্যাক্টরি বন্ধ ছিল, যারা লকডাউনে কাজ করেনি সেই সব ওয়ার্কার গুলোর জন্য 60% স্যালারি ঘোষণা করা হয়েছে। মূল স্যালারি থেকে তাকে তার মোট স্যালারি থেকে তাকে 60% প্রদান করা হবে। এই 60% স্যালারিটা আসলে কতটুকু আইনসঙ্গত, যেখানে একটা মিনিমাম গ্যাজেট আছে? ধন্যবাদ আপনাকে। আমাদের যে আমি আগেই বলেছি, আমাদের গার্মেন্টস শিল্প, এই পোশাক শিল্পের যে অগ্রগতি, এই কারণেই কিন্তু বাংলাদেশের শ্রম আইন একাধিকবার পরিবর্তন হয়েছে এবং বিদেশি বায়ারদের চাপে বাধ্য হয়েছে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো, কারখানাগুলো কমপ্লায়েন্স মেনটেন করতে, এবং যারা কমপ্লায়েন্স মেনটেন করেছে তাদের ওখানে বিদেশি বায়াররা এসছে। এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে 60% বা আদার যে বেতন কাটছাট, প্রথমেই আমাদের যে লেবার অ্যাক্ট রয়েছে, এখানে সেকশন 121, 122, 123 এগুলোতে বলে দেওয়া আছে মালিক আসলে ওয়েজেস, যে ওয়েজেস গুলো ওয়েজ বোর্ড কর্তৃক নির্ধারিত করা আছে, তার ইনক্লুডিং তার যে ফেস্টিভ্যাল বোনাস সহ আদার যে ফ্যাসিলিটিস, এগুলো মালিক পক্ষ দিতে বাধ্য থাকবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে। যে মিনিমাম 30 ডেইজ এর একটা ওয়েজ পিরিয়ড থাকবে, সেই সেই পিরিয়ডের শেষ হওয়ার 7 দিনের মধ্যে অবশ্যই বেতন পে করতে হবে, সেটাও আমাদের লেবার অ্যাক্টের মধ্যে বলে দেওয়া আছে। এবং এখন আপনি যে বিষয়টা বলেছেন যে বেতন 60% বা 65%, আজকেই মনে হয় গতকাল মনে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাপতিত্বে আমাদের যে শ্রম প্রতিমন্ত্রীর সহ ছিলেন, বিজিএমএ বিকেএমএ সহ শ্রমিক নেতাদের নিয়ে মিটিং এর মধ্যে মনে ডিসিশন হয়েছে, গতকাল পত্রিকাগুলোতে এসছে যে বোনাসের টাকা দেওয়া হবে 50%। আবার গত বৃহস্পতিবারে শ্রম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে মিটিং এ একটা ডিসিশন হয়েছিল যে 65% স্যালারি মনে হয় দেবে, যে এবং এটা এপ্রিলের, এটা মেতে 60% এবং জুনে গিয়ে বাকি 5% দেবে। এই ডিসিশন গুলো আসলে যদি আপনি স্ট্রিক্টলি আইনের ভাষায় বলেন, তাহলে তো অবশ্যই সেটা আমাদের যে শ্রম আইন আছে, লেবার অ্যাক্ট আছে, সেটার লঙ্ঘন। তো এখন প্রশ্ন আসতে পারে যে আসলে এটা কেন নেওয়া হয়েছে। অবশ্যই এখানে 3টা স্টেক হোল্ডার, সরকার রয়েছে, মালিক শ্রমিক 3টা পক্ষ রয়েছে। এখানে এই শিল্পটা আমাদের গ্রোয়িং শিল্প, এটার প্রতি যদি আবার আমরা সবাই সহানুভূতিশীল এবং আমরা সবাই চাই এটা এগিয়ে যাক, এবং এই এপিডেমিকের মধ্যে আসলে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আসলে বায়ারদের যে অর্ডার গুলো ক্যান্সেল হয়েছে, আমাদের এই যে মিলিয়ন মিলিয়ন ডলার যে লসে পড়েছে, সেই বিষয়গুলো বিবেচনায় রেখে হয়তো সরকার মনে করেছে গার্মেন্টস মালিক এবং শ্রমিকদের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে দুই পক্ষ উইন উইন যাতে সিচুয়েশন থাকে, একটা নেগোসিয়েশনের মধ্য দিয়ে যাতে করে হয়তো একটা মিডলে একটা ডিসিশন আসা যায় কিনা, এটা মনে করি যে আমি উভয় পক্ষে বার্গেনিং এর মাধ্যমে হয়তো একটা ডিসিশন নিয়েছে। থ্যাংক ইউ ইকবাল ভাই, আমি আপনার কাছে এটা নিয়ে পরে আসতেছি। ধন্যবাদ। আপনার বিষয়, আপনার বক্তব্য থেকে যেটা ক্লিয়ার হতে পারলাম, সেটা আইনের ভাষায় এটা লঙ্ঘন হয়েছে, কিন্তু মানে আপনার যেটা সরকার এবং মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের সমঝোতার মাধ্যমে এই 60 বা 65% স্যালারি নির্ধারণ করা হয়েছে। আমি এই বিষয়ে আরেকটু বিষয় জানার জন্য, আমি এই 60% স্যালারিটা কতটুকু মানবিক এই বিষয়টা জানার জন্য আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের জনাব আব্দুল আলিম ভাইয়ের কাছে। শুনছেন? সবাইকে শুভেচ্ছা। যারা আলোচনা শুনছেন সবাইকে শুভেচ্ছা। এখানে অলমোস্ট মিডনাইট এর পথে আপনারা ধৈর্য ধরে আলোচনা শুনছেন, এজন্য ধন্যবাদ। আমাকে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, এই অনুষ্ঠানে ডাকার জন্য। আর যারা আজকের এই কোভিড-19 পরিস্থিতিতে, যারা পরিস্থিতির শিকার, যারা দুনিয়া থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছেন প্রায় 3 লাখেরও বেশি মানুষ, তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। যারা এখন এই কোভিড এর কারণে যারা এখন অসুস্থ, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। একই সাথে যারা এখানে আলোচকবৃন্দ আছেন, আমিরুল ভাই আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু প্রতিম মানুষ, এখানে একজন আইনজীবী রয়েছেন অ্যাডভোকেট ইকবাল হাসান। আমি আপনাদের কথা শুনছিলাম।
আমাকে যে সরাসরি একদম ছোট করে ফেলা হয়েছে আমার কথাটা শুরুতেই, সেটা হলো 60% স্যালারির বিষয়টা মানবিক কিনা। এই উত্তরটা দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ এই মুহূর্তে, যেহেতু এটা লাইভ টেলিকাস্ট হচ্ছে। তারপরও আমি বলার চেষ্টা করছি। আমিরুল ভাই পরিস্থিতিটা উপস্থাপন করার চেষ্টা করেছেন যে এই মুহূর্তে পরিস্থিতিটা কি। আমরা প্রায় সকল নাগরিক, মানে বিশ্ব নাগরিক, সকল নাগরিকই পরিস্থিতিটা সম্বন্ধে মোটামুটি এখন অবগত যে পরিস্থিতিটা এখন কোন জায়গায় আছে। সো আমি যে পেশাগতভাবে আমি শ্রমিকের কথা বলারই মানুষ, সো সেই জায়গায় আমি চাইবো না যে শ্রমিক একটি টাকাও কম পাক, কষ্ট করুক। তারপরেও কিছু কথা থেকে যাবে। যে সিচুয়েশনটাতে আমিও বলবো সবার আগে শুরুতেই আমাদেরকে আগে মালিক, শ্রমিক, সরকার সবাইকে, আমরা যারা আছি বিশ্বের একদম টোটাল 600-700 কোটি যাই মানুষ থাকুক, সবাইকে আগে স্বীকার করে নিতে হবে যে আমরা কোন অবস্থায় আছি। এই জায়গাটা আগে আমাদেরকে বেস পয়েন্ট ধরতে হবে যে আমরা এখন কোথায় আছি। সো আমাদের যে শ্রম আইন আছে প্রত্যেকটা দেশেই আছে, সারা বিশ্বে আছে, আইএলও আছে, আরো অনেক বডি আছে যারা এটা নিয়ে কাজ করে। সো আমাদের যত রুলস, রেগুলেশন, আইন কানুন যা আছে সবই একটা স্বাভাবিক পরিস্থিতির জন্য। সো একটা স্বাভাবিক পরিস্থিতিতে কি হতে পারে, আইনটা হয় আসলে একটা অভিজ্ঞতা থেকে। সেই অভিজ্ঞতার আলোকেই এই আইনগুলি প্রণীত হয় বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টরে, সেটা শ্রম আইন হোক আর যে কোনো আইনই হোক। এই যে কোভিড এর মতো একটা সিচুয়েশনের অভিজ্ঞতা আমাদের কারোরই ছিল না। আমি একটু আমার পুরো কথাটা, যারা হয়তো মূল্যায়ন করবেন, অনেকে এখানে শুনছেন, পুরো কথাটা শোনার পরে মূল্যায়নটা আমি আশা করবো। এখানে অনেকেই কমেন্ট করছেন, তারাও হয়তো কমেন্ট করবেন। সিচুয়েশনটা আগে আমাকে বুঝে নিতে হবে, আমাকে এগ্রি করতে হবে যে আমরা কোথায় আছি। তো আমরা এখন এমন একটা সিচুয়েশনে আছি, এটা কোনো স্বাভাবিক পরিস্থিতি নয়। সো এই পরিস্থিতিতে যে কোনো প্রকার আইন, যে কোনো প্রকার বিধি, সরকারের নিয়ম কানুন সবকিছুতেই ব্যতিক্রম আসতে পারে। এটা শুধু লেভেল ল বা ওয়েজের কথা আমি বলছি না, যে কোনো কিছুতেই কিন্তু ব্যতিক্রম আসতে পারে এই সিচুয়েশনটা ট্যাকল করার জন্য। আমি 60%-এর কথায় আস্তে আস্তে আসার চেষ্টা করছি। আপনার এই মুহূর্তে ধরেন যে একটা হসপিটালে যদি আপনি যেতে চান, তারা বলছে যে আগে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি কোভিড এফেক্টেড বা পজিটিভ না, রাইট? অ্যাকচুয়ালি যদি আপনি আমার বেসিক রাইট যদি চিন্তা করেন, এটি কিন্তু ইউনিভার্সাল রাইট যে আমি হসপিটালে যাব, হসপিটাল আমাকে চিকিৎসা দিবে, আমাকে ভর্তি নিবে, রাইট? কিন্তু তারা কি বলছে, আপনাকে ভর্তি নেব, আগে প্রমাণ করতে হবে যে আপনি কোভিড পজিটিভ না। কেন? ইট ইজ এ পার্ট অফ রিস্ক অ্যাসেসমেন্ট, যে আপনাকে এখন, আপনি যদি কোভিড পজিটিভ হন তাহলে আরো অনেক মানুষ এটার দ্বারা ইনফেক্টেড হয়ে যেতে পারে। এই যে ঝুঁকিটা, এই ঝুঁকিটা নিরূপণের জন্য কিন্তু এই কথাটা বলা হচ্ছে। এখন যদি আপনি বলেন যে আমার ইউনিভার্সাল হিউম্যান যে রাইটস আছে, সেটা কিন্তু এখানে ব্যতিক্রম ভাবে অ্যাপ্লাইড হচ্ছে। এখানে কিন্তু আমাকে একটা স্পেশাল নিয়মের মধ্যে আমাকে কিন্তু আসতে হচ্ছে, রাইট? সো একইভাবে আপনি যে কোনো জায়গায় যাবেন এখন, এই জায়গাটাতে আপনাকে পরিস্থিতির বিবেচনায়, এখানে যারা নীতি নির্ধারক আছেন, এখানে যারা ভুক্তভোগী আছেন, সবাইকে পরিস্থিতিটা বুঝে পরিস্থিতির অবস্থায় সিদ্ধান্ত নিতে হবে। এটা হলো আমার প্রথম কথা, এটাকে বিশ্বাস করতে হবে। এটা যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমার পরবর্তী কথা আর পছন্দ হবে না। এখন আসেন আপনার 60%। এখন 60% কেন আসলো সেই জায়গাটা যদি আমরা ব্যাখ্যা করি। 60% স্যালারিটা যাদের জন্য ফিক্স করা হয়েছে তারা কারা? যারা এই সারা মাসে কাজ করেনি বা তাদেরকে আমরা কাজ দিতে পারিনি, যে কোনো ভাবে আপনি নিতে পারেন। তারা নিশ্চয়ই কাজ করতে নারাজ ছিল না। সেই ক্ষেত্রে যদি আপনি বলেন যে ওয়ার্কাররা বলবে বলি নাই যে আমি কাজ করব না, সো আপনি আমাকে কাজ দিতে পারেননি, অথবা তারা কাজ করেনি।
তারা ঝুঁকি মনে করেছে, তারা কাজ করেনি। অনেকে ফিরে এসেছে, কিছু একটা একদম ছোট্ট একটা অংশ ফিরে আসতে পারেনি। কারণ এখানে খুবই স্বাভাবিক যে এখানে যদি কেউ ফিরে না আসে তার অত্যন্ত যৌক্তিক কারণ আছে। কারণ এই মুহূর্তে স্বাস্থ্য অধিদপ্তরের যে আপনার নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী তার ঘরে থাকার কথা। সো সে যদি না আসে, আমি কিন্তু বলতে পারবো না যে আমি তোমাকে ডেকেছিলাম, তুমি আসো নাই। সেই অধিকার তার আছে, কারণ সে আরেকটা আইনের কারণে, আরেকটা নির্দেশনার কারণে সে ঘরে আছে, সে কাজ করছে না। ঠিক আছে, এই সিচুয়েশনটাতে আপনি এখন সরকার কি করবে, এটা একটা অ্যাবসলিউটলি একটা স্পেশাল সিচুয়েশন, অ্যাবসলিউটলি। সো এই জায়গাটাতে আমার মনে হয় যিনি ইকবাল ভাই আছেন এখানে, সো ইকবাল ভাই আরো সুন্দর করে এটা বলবেন। একবার উনি বলেছেন যে এই সিচুয়েশনটাতে যখন বিদ্যমান আইনের আওতায় আমরা যখন একটা সিচুয়েশনে পড়ি, যদি চ্যালেঞ্জিং হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে অপশনটা সেটা হলো ট্রাইপারট্রাইট এগ্রিমেন্ট, রাইট? যে ট্রাইপারট্রাইট আমাদের কমিটি আছে, ন্যাশন ওয়াইডও আছে, গার্মেন্ট সেক্টরের জন্য আলাদাও আছে। হ্যাঁ, তারা বসে এই জায়গাটাতে সকলের স্বার্থ রক্ষা করে যতটুকু এইটাকে কম্প্রোমাইজ করা যায় সেটা করতে হবে। এখন আমি কিন্তু শ্রমিককে শুধু কম্প্রোমাইজ করার কথা বলছি না, যে এই 60% শুধু শ্রমিকই মেনে নিবে এমন নয়। এখন সিচুয়েশনটা যে জায়গায় আসছে, আমি মনে করি যে প্রত্যেকটা জায়গায় আমরা যখন একটা দ্বন্দ্বে পড়ে যাই, একটা দ্বিধায় পড়ে যাই, সেখানে যারা ভুক্তভোগী, যারা সংশ্লিষ্ট যারা আছেন, তারা বসে একটা সমাধানে আসবেন, এমন একটা সমাধানই এখানে আসছে। এই জায়গায় যেহেতু একটা ট্রাইপারট্রাইট এগ্রিমেন্ট হয়েছে, যেই এগ্রিমেন্টে যারা শ্রমিক নেতৃত্ব দেন তারাও ছিলেন, এখানে মালিক নেতৃত্ব দেন তারাও ছিলেন, এখানে সরকারের কর্তৃপক্ষ ছিলেন, এই বিষয়টা নিয়ে আমি অ্যাকচুয়ালি কোনো দ্বিমত পোষণ করতে চাচ্ছি না। আপনি বলছেন মানবিক, এখন মানবিকতার শব্দে যদি আসি, এটা কিন্তু একদম কোনো আইন কানুনের আদলে বলা যাবে না। মানবিকতা কমপ্লিটলি আপনার ফিল থেকে বলতে হবে। সেই জায়গায় আমি বলবো যে আপনি শুধুমাত্র পোশাক শ্রমিকের মানবিকতার কথা আমরা যখন বলছি, তখন আমার এই মুহূর্তে আমি যে ডেটা আমার সামনে আমি দেখতে পাচ্ছি, সেখানে ডেটা বলছে যে 2019 সালের ডেটায় বলছে যে কমপক্ষে 7 কোটি শ্রমিক এই বাংলাদেশে কাজ করে, কমপক্ষে 7 কোটি শ্রমিক। সেখানে আমাদের বিজিএমই এর দাবি অনুযায়ী পোশাক শিল্পে কাজ করে 4.1 মিলিয়ন, মিনস 41 লাখ শ্রমিক আমাদের পোশাক খাতে আছে। হ্যাঁ, এখন আমাদের যে আরো বড় একটা মানে 6.5 কোটি যে আরো শ্রমিক আছে, আমরা কিন্তু তাদেরকে নিয়ে এতবার কথা বলছি না। আমিরুল ভাই একটা কথা বলছেন যে আমাদেরকে মিতব্যয়ী হতে হবে, নিশ্চয়ই সেটা আমি শতভাগ একমত। কিন্তু আমার এখানে শ্রমিকদের 60% বেতন নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই 60% বেতন হওয়ার কারণে যে জায়গায় তারা আপনার এফেক্টেড হবে, যে জায়গাগুলি অ্যাকচুয়ালি তারা প্রতিকূলতায় পড়বে, সেই জায়গাগুলিতে আমাদের যারা সিদ্ধান্ত নিলাম, আমরা যারা কর্তৃপক্ষ, আমরা যারা সরকার, তারা কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, এইটা হলো আমার জায়গা। এখন আমিরুল ভাই এখানে আছেন একজন গার্মেন্টস মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে, এই জায়গায় উনি কিন্তু ওনার অবস্থানটা ব্যাখ্যা করেছেন যে আমরা এই মুহূর্তে আমাদের অর্ডার পরিস্থিতি, আমাদের বায়ারের পেমেন্ট, আমাদের যে আপনার যে পাইপলাইনে যে পেমেন্টগুলি আমাদেরকে করতে হচ্ছে, সবকিছুর বিবেচনায় উনি মনে করেন যে 150 একমত যে এটা লজিক্যাল, এই যে 60% বেতন এটা লজিক্যাল। এটা কিন্তু আমিরুল ভাই তার অবস্থান থেকে বলছেন, কিন্তু ওয়ার্কার তার অবস্থান থেকে সে বলতে চাইবেন যে আমার কোনো অসুবিধা নাই, ঠিক আছে 60% বেতন আমি পেয়েছি, ঠিক আছে, কিন্তু এখন আমার বাড়ি ভাড়াটা যদি আগের মতোই থাকে, তাহলে আমাদের বাস্তবতায়, আমি কিন্তু মানবিক আলোচনা করতেছি, আমাদের বাস্তবতায়, ওয়ার্কারদের বাস্তবতায় বেতনের একটা বড় অংশ হলো বাড়ি ভাড়া। তো সেই জায়গায় এখন গার্মেন্ট ওনাদের কথা চিন্তা করে, যেহেতু এই ইন্ডাস্ট্রিটা আমাদের লাইফ লাইন, যেহেতু আমাদের এই ইন্ডাস্ট্রিটা আপনার ইকোনমির একটা অত্যন্ত বড় একটা স্তম্ভ, এই ইন্ডাস্ট্রিটাকে সাময়িক
একটা সাপোর্ট দেওয়ার জন্য, সাময়িকভাবে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমরা এখানে ওয়ার্কারের স্যালারিতে কিছু রিল্যাক্স করেছি। আমরা যে প্রণোদনার কথা বলছি, আমিরুল ভাই বলতে রাজি না, সেটা উনি লোন বলছেন, আমিও জানি যে ইটস এ লোন। সো লোনটা এখানে প্রণোদনা আপনি বলতে পারেন যে জেনারেল যে ইন্টারেস্ট রেট, তার চাইতে ইন্টারেস্ট রেট এখানে কম, সেই হিসাবে অতটুকুই প্রণোদনা বলা যেতে পারে। সো আদারওয়াইজ এটা লোন, ফাইন। এই যে লোনটা দিয়েছে কেন, যে ওকে আমি যদি আপনি বলেন যে বেতন দিবেন, সেই ক্ষেত্রে আমি তো আসলে দিতে পারবো না, আমার তো এই মুহূর্তে টাকা নাই, সেই কারণে হয়তো ইমিডিয়েট লিকুইডিটিটা এনশিওর করার জন্য সরকারের পক্ষ থেকে এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে। আমরা অ্যাপ্রিসিয়েট করি সেটা, যাতে ইমিডিয়েটলি একটা ক্রাইসিস মোমেন্ট থেকে আমরা বেঁচে থাকতে পারি। এই উদ্যোগগুলি কিন্তু নেওয়া হচ্ছে এই দেশের অর্থনীতির লাইফলাইন পোশাক খাতকে বাঁচিয়ে রাখার জন্য। তা আমার যেটা দাবি, আমার যেটা ফিলিং, মানবিক ফিলিং, সেটা হলো ধরেন এই দেশের যারা প্রান্তিক, তারা কিন্তু সরকারের বিভিন্ন সহায়তা প্রকল্পে বিভিন্ন ভাবে তারা খাবার সামগ্রী পাচ্ছেন, তারা আপনার বিভিন্ন ধরনের সহায়তা কার্ড পাচ্ছেন, এবার আবার নগদ ক্যাশও পাচ্ছেন, যেটা আমি মনে করি যে এই সময়ে যে রাষ্ট্র যে ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছে প্রশংসার দাবিদার, যে তারা এই পরিস্থিতিটা বিবেচনা করে তারা কিন্তু বসে নাই, তারা কাজ করছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই যে 41 লক্ষ শ্রমিক যারা পোশাক খাতের, আমি কিন্তু বলছি আগে 7 কোটি শ্রমিক, আমরা তাদেরকে হয়তো তাদের ট্রেসেবিলিটি নাই, তাদের ওইভাবে ডেটাবেস নাই, কিন্তু আমার যে 41 লাখ শ্রমিক, এদেরকে কিন্তু আমি চিনি, এরা কোথায় কাজ করে, তাদের কিন্তু 90% ট্রেসেবিলিটি আছে, তাদের খুঁজে পাওয়া যাবে। তাহলে আমার দাবি, একজন মানে পোশাক কর্মী হিসেবে আমার দাবি হলো যে এই 60% আই এগ্রি, কিন্তু বিজিএমই হোক, বিকেএমই হোক, তাদের পক্ষ থেকে দাবি করা হোক, কিংবা লেবার ইউনিয়ন যারা করেন, ফেডারেশন যারা করেন, তাদের পক্ষ থেকে হোক, বাট সরকারের এদের জন্য সরকারের একটা প্যাকেজ থাকার দরকার। তাদের জন্য সরকারের যদি কোনো প্যাকেজ থাকে, এই যে 60% বেতনের জন্য তারা যে এখন মানে একটা বিপদে পড়ে যাবে, তারা যে বাসা ভাড়া দিলে খাবার কিনতে পারবে না, খাবার কিনলে বাসা ভাড়া দিতে পারবে না, এই জায়গায় যারা নাকি আজকে 40 বছর যাবৎ এই দেশের অর্থনীতির লাইফ লাইনে যারা তাদের শ্রম ঘাম জীবন যারা দিয়ে দিচ্ছেন, আমাদের অত্যন্ত কম মজুরির কারণেই এই বাংলাদেশে এই সেক্টরটা ডেভেলপ করছে, অ্যাকচুয়ালি এটাই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমাদের। তাহলে যারাই 40 বছর যাবৎ সবচেয়ে কম মজুরি নিয়ে এই পোশাক খাতকে যারা সাপোর্ট দিয়ে আসছেন, যারা পোশাক খাতে তাদের সময় জীবন যৌবন ব্যয় করলেন, তাদের কি রাষ্ট্রের কাছে দাবি থাকতে পারে কিনা? সো রাষ্ট্র যদি দেখা যায় যে 50 লক্ষ যাদেরকে দেখা 2,500 টাকা করে কিন্তু সরাসরি নাগরিকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছেন, এরকম আরো 50 লক্ষ বিজিএফ কার্ড দিচ্ছেন, যেটার মাধ্যমে রেগুলার তারা খাদ্য সামগ্রী চাল তারা উঠাতে পারতেছেন। এই ধরনের বিজিএম এর নেতৃত্বে, শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে, ফেডারেশনের নেতৃত্বে, বিকেএম এর নেতৃত্বে এমন একটা উদ্যোগ যদি আসতো, যে সরকারের কাছ থেকে এমন একটা দাবি নিয়ে কেন আমরা যেতে পারতেছি না, যে আমাদের এই যে পোর্শনটুকু, যে ওয়ার্কারের যে পোর্শনটুকু, যারা অ্যাকচুয়ালি 60% বেতন যাদের জন্য করা হয়েছে, যারা এই লাইফ লাইনে যারা শ্রম ঘাম দিচ্ছে, তাদের জন্য আমরা যদি সামান্য কোনো সহযোগিতার হাত বাড়াইতে পারতাম, তাহলে হয়তো এই যে 40% আমরা কম দিলাম, সেখান থেকে হয়তো 10% যদি আমরা তাদেরকে সাপোর্ট দিতে পারতাম, তারা 75%-এ পৌঁছতে পারতো। রেস্ট 30% আমিরুল ভাইয়ের সাথে আমি একমত। শুধু গার্মেন্টস এর শ্রমিক না, আজকে আমরা যারা কথা বলছি, ইকবাল ভাই বলছেন যে আমরা সৌভাগ্যবান, অবশ্যই আমরা এখনো সৌভাগ্যবান যে আমরা এখনো ইনফেক্টেড না, আমরা এখনো সুস্থ আছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যারা যারা অ্যাডভান্টেজড পিপল, আমি বলবো অ্যাডভান্টেজড সিটিজেন অফ দ্য কান্ট্রি, যারা এখন পর্যন্ত, যাদের ঘরে চালের সংস্থানের সমস্যা নেই, যারা এখন পর্যন্ত সুস্থ আছি, আমাদের আরো 2 মাস 3 মাস যদি এই অবস্থা থাকে, তারপরেও খাদ্য সামগ্রী কেনার মতো স্টক আমাদের, ব্যালেন্স আমাদের হাতে আছে, তাদেরকেও উচিত মিতব্যয়ী হওয়া। এই মুহূর্তে আমাদের রিসোর্স সীমিত, আপনার হাতে টাকা থাকতে পারে, মেবি 1 মাস পরে যদি এই পরিস্থিতি কন্টিনিউ করে, আপনি বাজারে হয়তো খাবারই পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকেও মনে রাখতে হবে যে আমার যারা নিম্ন আয়ের যারা মানুষ, আমি যদি বাজারে আমার কনজাম্পশন বাড়িয়ে দেই, তাহলে কিন্তু সাপ্লাই ডিমান্ডের হিসেবে, অর্থনীতির হিসেবে বাজারের
প্রাইস আপনার করবে, ফ্লাকচুয়েট করবে। সেই জায়গাতে আমরাও একজন নাগরিক হিসেবে শুধুমাত্র ওয়ার্কার না, মিতব্যয়িতার বিষয়টা আমি মনে করি শতভাগ নাগরিকেরই এই মিতব্যয়িতার বিষয়টা আমাদের এই সিচুয়েশনে সারা জীবনই থাকা উচিত। বাট এই সিচুয়েশনকে ট্যাকল করার জন্য আমাদেরকে নজর দিতে হবে। আমি যেখানে ছিলাম সেখানে ফিরে আসি, 60% যদি গার্মেন্ট ওনাররা যদি বেতন দেয়, ইভেন যারা কাজ করতেছে না তাদের, কিন্তু এটাও আমাদেরকে স্বীকার করতে হবে যে আমরা যেন ব্লাইন্ডলি 60%, যারা এই সেক্টরের মানুষ না তারা কিন্তু জানে যে ব্লাইন্ডলি 60%, বাট যারা কাজ করছে না তাদের 60%, সেইখানে এই ক্ষেত্রে আলী ভাই আমি একটু অ্যাড করতে যাচ্ছি আপনার সাথে। আপনার যেটা 60% আসলে এটা মানবিকতার প্রশ্ন তখনই আসে, কারণ যেসব ওয়ার্কার গুলো আপনি যেহেতু অনেকদিন যাবত এই সেক্টরে কাজ করছেন, আপনি আমাদের চেয়ে অনেক বেশি ভালো জানবেন। সেটা হচ্ছে লিভিং ওয়েজ এখনো পর্যন্ত বাংলাদেশে লিভিং ওয়েজ কোনো স্ট্যান্ডার্ড মিট করতে পারি নাই। এক্ষেত্রে যেসব ওয়ার্কার গুলো আমাদের সাথে কাজ পোশাক শিল্পে আসলে কাজ করে, এই ওয়ার্কার গুলোর সাথে ফ্যামিলির এই যে সম্পর্ক, মোস্ট অফ দ্য ওয়ার্কারের আপনি দেখবেন যে অপারেটর বা অপারেটরের চেয়ে কম গ্রেডের যে ওয়ার্কার গুলো আছে, তার বিশেষ করে ফিমেল ওয়ার্কার গুলোর আপনি যদি বলেন একটা অংশ তাদের ফ্যামিলির হাজব্যান্ড কাজ করে ডেইলি বেসিস বা ড্রাইভারের কাজে বা ডেইলি বেসিস কোনো রেস্টুরেন্টে। সেখানে বাংলাদেশের লকডাউনের কারণে ডেইলি বেসিস যে ওয়ার্কার গুলো আছে তাদের ইনকাম বন্ধ হয়ে গেছে। এই ইনকামের আলটিমেট সম্পর্ক কিন্তু পোশাক শিল্পের, আমরা কেন বা আপনি যেটা বললেন অন্যান্য শিল্পের অনেকগুলো ওয়ার্কার আছে, পোশাক শিল্পের চেয়ে অনেক বেশি, কিন্তু এই পোশাক শিল্পের কথা বারবারই আসে। তার আমাদের চোখে যেটা মনে হয় সেটা হচ্ছে পোশাক শিল্পের বাংলাদেশের যে বৈদেশিক ইনকাম তার 70 to 75% ইনকাম আসে হচ্ছে এই পোশাক শিল্প থেকে। এই যারা আমাদের অর্থনৈতিক চাকাটা চালিয়ে রাখতেছে সেই পোশাক শিল্পের মানুষগুলোর যে ফ্যামিলি গুলো, যে তাদের ইনকাম বন্ধ হয়ে গেছে, একজনের ইনকাম দিয়ে আমরা যখন তাদের স্যালারি ক্যালকুলেশন করেছি সেক্ষেত্রে আমরা দুইজনের ইনকাম ধরেছিলাম, মিনিমাম 4 জনের ফ্যামিলি মেম্বার ধরে 2 জনের ইনকাম ধরেছিলাম। সেখানে মোস্ট অফ দ্য ওয়ার্কারের একজনের ইনকাম কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন আরেকজনের যে মিনিমাম 8,000 টাকা যে স্যালারি পায়, সে 8,000 টাকা তার যেহেতু এখন ওভারটাইম হচ্ছে না, তাকে ওভারটাইম দেওয়া হবে না। এই 8,000 টাকার 60% তাকে যখন দেওয়া হচ্ছে, তার এই টাকাটা কিন্তু বাড়ি ভাড়ায় চলে যাচ্ছে, বা তার যে 1 মাস তাকে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত, দীর্ঘ মেয়াদ পর্যন্ত তাকে যে তাকে জীবিকা নির্বাহ করতে হচ্ছে, তাকে জীবনযাপন করতে হচ্ছে, এটা কিন্তু অনেক কঠিন মানবেতর জীবনযাপন করছে। সেটা আসলে আমি আপনার সাথে অ্যাড করলাম। তো এই ক্ষেত্রে আসলে সরকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। তো আমি আপনার সাথে আপনাকে আরেকটা বিষয় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে সরকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করার পরও যে 60% বেতন দেওয়া হলো এবং 60% এর 5% পরে সমন্বয় করা হবে। এখন এটা এটা যেমন মানবিকতার দিক একটা আছে, সেদিক ঠিক আমাদের পোশাক শিল্প বাঁচিয়ে রাখার একটা দিক আছে। আমি এটার সাথে আরেকটা প্রশ্ন অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনি কতটুকু এই আমাদের বারবার পোশাক শিল্পের মালিকরা বলছে তাদের অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাদের একটা মানে বিপরীত অবস্থায় আছে, তাদের অর্থনীতির চাকা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু পৃথিবী যেখানে সমস্ত শিল্প, আমি যদি অন্যান্য আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে থাকি, তাদের কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরি গুলো বন্ধ আছে। এবং আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার রাষ্ট্রের দিকে যাই, সেক্ষেত্রে তারা কিন্তু এটার ব্যাপারে কঠিন অবস্থায় গেছে, ফ্যাক্টরি গুলো বন্ধ রাখতেছে। কিন্তু এই ক্ষেত্রে পোশাক শিল্পের ফ্যাক্টরি গুলো যে এখনো চালিয়ে রাখছে, এবং অন্যান্য শিল্প প্রতিষ্ঠান কিন্তু এখন আপনার বন্ধ আছে, কিন্তু পোশাক শিল্প কিন্তু কলকারখানা কিন্তু মোস্ট অফ দা কলকারখানা এখন চালু আছে। এক্ষেত্রে শ্রমিকরা কতটুকু ঝুঁকি মুক্ত? ওকে, আমি অনেক বড় করে ফেলছেন, তো আমি মানে ট্র্যাক রাখা কঠিন। সো এখন আপনার লাস্ট কথায় আসি যে ঝুঁকির জায়গায় আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন। আমার একান্ত ব্যক্তিগত মতামত, আপনার টপিক বলছে শ্রমিকের জীবন না পোশাক শিল্প। আমি স্পষ্টভাবে বলবো
বাংলাদেশের পোশাক শ্রমিকদের জীবিকাই জীবন। সো এটা প্রমাণ হয়েছে। কিভাবে প্রমাণ হলো? এটা প্রমাণ হয়েছে যেদিন আমরা ফ্যাক্টরি খুলি, 26 তারিখে যেদিন আমরা ফ্যাক্টরি খুলি, সেদিন কোনো গণপরিবহন চালু ছিল না। 80 থেকে 85% শ্রমিক তারা তার কর্মস্থলে হাজির হয়েছে। এটা প্রমাণ করে আমাদের পোশাক শিল্পের শ্রমিকদের জীবিকাই জীবন। সো আপনার এই টপিককে যদি আমি ভেঙে বলতে চাই, তাহলে আমি বলবো যে এই জীবিকা, আমাদের জীবিকাই যেহেতু জীবন, সো এই টপিক একটু মডিফাই করতে হবে। এখানে স্ট্রেইট আমি বলবো যে আমাদের শ্রমিকরা কাজ না করলে আপনার কোভিড এর ভয় আছে। এখন ঝুঁকির কথা আমি আসি, আমার কথা মনে হয় পরিষ্কার। আমাদের শ্রমিকদের জীবিকাই জীবন, এটা আমার স্টেটমেন্ট, আমার ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত জীবন। এখন আসি আমার ঝুঁকির কথা। ঝুঁকি, আপনি পোশাক শিল্পের ঝুঁকির কথা বলছেন। হ্যাঁ, আমি যদি যারা কথা শুনছেন তারা নিশ্চয়ই বিবেচনা করবেন, এই 30 লক্ষ শ্রমিক যদি এখন কাজ করে, আর হয়তো 10 লক্ষ আসতে পারে নাই, তারা ঘরে আছে, কেউ ভয় পেয়ে আছে, কেউ যানবাহনের জন্য আছে, কেউ আইনের প্রতি শ্রদ্ধা করে আছে, যেভাবেই থাকুক। 30 লক্ষ শ্রমিক যদি কাজ করছে বলে মনে করেন, আমি গত 7 দিনে আমাদের যে বলবো আমি এটা যে আপনার লকডাউন ফ্যাটিক দেখেছি, সেখানে আপনার আমি বিশ্বাস করি যে এই শ্রমিকরা যদি কাজে যোগ না দিত, তারা নিশ্চয়ই ঘরে বসে কোভিড থেকে নিরাপদে থাকার অবস্থায় থাকতো না। আমি কিন্তু বাস্তবতার কথাটা বলছি, প্র্যাকটিক্যাল ফ্রম, মানে আমাদের সামাজিকতা, আমাদের সমাজের সম্বন্ধে আমাদের যে অভিজ্ঞতা, যে আইডিয়া আছে, সেটা নিয়ে বলছি। আপনি দেখছেন যে আড়ং এ কারা বাজারে যায়? আড়ং এ বাজারটা কি শ্রমিক শ্রেণী করে? না। আড়ং এর একটা জামা কেনার সামর্থ্য শ্রমিক শ্রেণীর নাই। হ্যাঁ, তারপরেও যেদিন আড়ং খুলেছে সেদিন নিশ্চয়ই আপনারা টিভিতে নিউজটা দেখেছেন। এটাই আমাদের সমাজ। দয়া করে যখন আমরা পোশাক শ্রমিকদেরকে নিয়ে কথা বলবো, আমরা যেন ভুলে না যাই যে এই পোশাক শ্রমিকরা কিন্তু কোনো ভিন্ন গ্রহ থেকে আসে নাই। এই পোশাক শ্রমিকরা কিন্তু আমাদের সমাজেরই সদস্য। এই পোশাক শ্রমিকরা আমাদের সমাজেই বসবাস করে, এবং তারা তুলনামূলকভাবে একটু অসচেতন সোসাইটি বলবো। আড়ং এ যারা বাজারে গেছেন তাদের চাইতেও তারা একটু কম শিক্ষিত, কম সচেতন মানুষ। তাহলে যদি আড়ং খুললে এইরকম ভিড় পাওয়া যায় এই সিচুয়েশনে, যেখানে কাপড় কেনাটা আমাদের কিন্তু এই মুহূর্তে কোনো ইমার্জেন্সি কাজ নয়, সেখানে আমি খুব স্বাভাবিকভাবে অনুমান করতে পারি যদি পোশাক কারখানাগুলি খোলা না থাকতো, নিশ্চয়ই এই ওয়ার্কাররা যে শতভাগ নিরাপদে তারা তার বাড়িতে কিংবা ঢাকায় তার বাসায় বসবাস করত, এটা আমি মনে করি না। আমি বলছি না যে তাদেরকে আপনি ঝুঁকিতে ঠেলে দেন, কিন্তু আমি তুলনামূলক বিচারে যাচ্ছি। তুলনামূলক বিচারটা এমন, যখন জীবিকাই তাদের জীবন, এই মুহূর্তে যখন আমিরুল ভাই বলছেন যে আমাদের এই সিচুয়েশনে আমরা কিন্তু মার্চ মাসে কিন্তু শ্রমিকরা কাজ করেছে, মার্চ মাসে কিন্তু শ্রমিকরা 26 তারিখ পর্যন্ত কাজ করেছে, তারপরেও সেই বেতনটা দিতে রাষ্ট্রের মন্ত্রীকে বলতে হয়েছে 20 তারিখের মধ্যে বেতন দেন, যেখানে আইন বলছে 10 তারিখ। তার মানে কি, তারা একটা সিচুয়েশনে পড়েছেন যে তাদের পেমেন্ট পান নাই, কারো মাল ইন প্রসেসে আছে, কারোটা শিপমেন্ট হয়েছে কিন্তু পেমেন্ট ক্লিয়ার হয় নাই। এই যে বাস্তবতাটা, এই বাস্তবতাটাকে কিন্তু অস্বীকার করতে পারবো না আমরা। যেখানে কাজ করেও এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে আমরা মার্চের বেতন নিশ্চিত করতে পারি নাই, সেখানে যদি এপ্রিল মাসে টোটালি ফ্যাক্টরি না চলে, বাদ দেন আপনি আপনার মালিক ভালো খারাপ, আমি সেটা নিয়ে কথাই যাব না, তাহলে এপ্রিল মাসে একদিনও কাজ না করে তারা কি মে মাসে গিয়ে এপ্রিলের এই 60% বেতনটাও দিতে পারতো কিনা বা দিত কিনা? ভালো খারাপ নৈতিক অনৈতিক বাদ দেন, আসেন বাস্তবতায়। বাস্তবতায় কি হতো, এই ওয়ার্কাররা তো বাড়িতে আছে, তারা তো কিছুই পেত না। তাহলে তাদের এখন যদি 60% তাদের না চলে, ওই সময়ের বাস্তবতা ছিল যে তারা বেতনই পেত না। তারা যদি বেতনই না পেত, তাহলে জীবনের মানবেতর পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াতো? এই অবস্থান থেকে আমি মনে করছি যে তারা যতটুকু ঝুঁকি নিছে,
এই ফ্যাক্টরিতে কাজ করা শুরু করছে, এইটা আমি মনে করি যে ওই বেটার দেন নট টু ওয়ার্ক। এখন আমাদের ওয়ার্কারদেরকে যতটুকু চিনি, গত 16 বছর এই সেক্টরে কাজ করে যতটুকু চিনি, তারা যদি ফ্যাক্টরিতে আসে তবুও একটা নিয়মের মধ্যে আছে। তারা 8 ঘন্টা কাজ করলে একটা নিয়মের মধ্যে আছে, ওকে এখানে কন্ট্রাক্টের ঝুঁকি বেশি আমরা বলতেই পারি। এইটা একজন যারা পোশাক খাতে কাজ করেন না তারা ব্লাইন্ডলি বলবেন যে এই ফ্যাক্টরি খুলে আমাদের দেশের করোনার ঝুঁকি বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমি বলবো আমরা যারা এই কথা বলছি তারা হিপোক্রেট। কারণ তারা যারা হন, তারা যখন কর্মহীন ছিল, তারা যখন মানবেতর জীবনযাপন করছিল, আমরা কিন্তু সাধারণ নাগরিকরা একবারও তাদের জন্য আহারে বলি নাই, একবারও কিন্তু তাদের জন্য বলি নাই যে তারা আসলে খেয়ে পরে বাঁচতে পারছে কিনা। তাহলে এখন তারা বাঁচার জন্য তারা এখন কাজ করতে প্রস্তুত। আপনি নিশ্চয়ই জানেন এমন কিছু ফ্যাক্টরি আছে যেই ফ্যাক্টরিতে এখনো খোলে নাই, সেই ফ্যাক্টরিতে ওয়ার্কাররা ফ্যাক্টরি খোলার জন্য আন্দোলন করছে। এটা কি মিন করে? ফ্যাক্টরি যখন খোলার জন্য আন্দোলন করছে, এটা কি মিন করে? যারা আমার কথা শুনছেন তাদেরকে ভাবতে বলছি যে কেন ওয়ার্কাররা বলে যে ফ্যাক্টরি খোলেন না কেন, ফ্যাক্টরি খুলতে হবে। কারণ তারা জানে যে ফ্যাক্টরি না খুললে আমরা বেতন পাবো না। যে কারণে এই পরিস্থিতিতে শুধুমাত্র আমরা কেন এই 40 লক্ষ গার্মেন্টস শ্রমিকের কথা বলছি, ঝুঁকিতে তো পুরো 600 কোটি মানুষ। এখন আপনি যদি এই ঝুঁকি যদি আরো 1 বছর থাকে, তাহলে কি আমরা সম্পূর্ণভাবে আমরা ইকোনমিক কর্মকাণ্ড বন্ধ রাখবো কিনা? ইকোনমিক কর্মকাণ্ড দূরের কথা, আপনি মার্কেটে না গিয়ে থাকতে পারছেন না, আপনি এখন ঘরের টিকে থাকতে পারছেন না, আপনি শুধু বাতাস খাওয়ার জন্য বাইরে চলে যাচ্ছেন। সেখানে যে মানুষটার ঘরে কালকে কি রান্না হবে সেই জোগাড় নাই, তাকে যখন আপনি এই করোনার ভয় দেখাবেন, ইকবাল ভাই বলছিলেন যে শ্রমিকরা স্লোগান দিচ্ছে যে আমাদের পেটে ভাত নাই, শ্রমিকের এই করোনার ভয় নাই, রাইট? সো এই বাস্তবতাটা আমরা আবেগিক ভাবে যতটুকু বলতে পারি সেটা রাইট। আপনি মানবতা, আপনি ঝুঁকি, আমি নিজেও ঝুঁকিতে আছি, আপনি নিজেও ঝুঁকিতে। এখন যদি আমি যেভাবে কথা বলছি মনে হবে যে এই লোক তো শ্রমিকদের ঝুঁকিতে ফেলে দিচ্ছে, এটা সে সাপোর্ট করছে। আমি কেন সাপোর্ট করছি? কারণ কাজ না করলে তারা আরো বেশি ঝুঁকিতে পড়ে যাচ্ছে, তারা করোনার ঝুঁকিতেও পড়ছে, তারা জীবিকার ঝুঁকিতেও পড়ছে। এই জন্য আমি সাপোর্ট করছি যে হ্যাঁ, যতদূর সম্ভব, যতটুকু বাস্তবে সম্ভব সেইটুকু স্বাস্থ্যবিধি এনশিওর করে যদি ফ্যাক্টরিগুলি চলে, তাহলে আমাদের অর্থনীতিও বাঁচাতে হবে। আজকে আমরা যে বলতেছি যে অর্থনীতি আগে না জীবন আগে, হ্যাঁ, অর্থনীতিও আপনি ফেলে দিয়ে জীবন বাঁচাতে পারবেন না। যেদিন আপনি যদি 10 বছর পিছনে যান কিংবা 15 বছর পিছনে যান, আমরা মঙ্গার কথা শুনছি, এখন মঙ্গা নাই কেন? বিকজ অফ অর্থনীতি একটা স্টেবল পর্যায়ে আছে বা অর্থনীতি আগাচ্ছে বলেই সেই মঙ্গা নাই। সেই মঙ্গায় তো মানুষ মরছে, তাই না? আজকের একটা জায়গায় দেখলাম, আমি জানি না ফেক নিউজ কিনা, আজকে করোনায় বাংলাদেশে যত লোক মারা গেছে তার চেয়ে বেশি লোক মারা গেছে সড়ক দুর্ঘটনায়। আজকের ঘটনা, আমি জানি না এটা ফেক কিনা, বাট আজকের নিউজ পেপারের রেফারেন্স দিয়ে একজন আমি দেখলাম যে হতে পারে ফেক, অ্যাকচুয়ালি আমি তথ্যটা করি নাই, একদম ভেরিফাই করি নাই, কিন্তু সেখানে বলা হচ্ছে যে করোনার চেয়ে বেশি লোক যেখানে কোনো পরিবহন চলে না সেই জায়গায় কিন্তু আজকে করোনার চেয়ে বেশি লোক মারা গেছে সড়ক দুর্ঘটনায়। তাহলে এই বাস্তবতাটা কিন্তু আমাদের চলবে না যে ঠিক আছে করোনা, আপনি এমন একটি দেশ আছে যেটার দেশের নাম বললে আপনি অবাক হয়ে যাবেন, যারা ওই আপনার ইউরোপের একটা ধনী রাষ্ট্র, সে ঝুঁকি নিছে কি যে ওকে যত বেশি ইনফেক্টেড হয় হোক, তারপরেও কিছু লোক হয়তো মারা যাবে কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। এই ঝুঁকিটাও কিন্তু নিতে হচ্ছে, কারণ হলো বাস্তবতা। এই জায়গা থেকে আপনি আমি সারা বিশ্বের আমেরিকা থেকে শুরু করে মোজাম্বিক কেউই নিরাপদ নই। এই জায়গায় সর্বোচ্চ নিরাপত্তা, সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে জীবিকাও ঠিক রাখতে হবে, অর্থনীতিও ঠিক রাখতে হবে, স্বাস্থ্য ঝুঁকিটাও যতটুকু সম্ভব কমিয়ে রেখে আমাদেরকে। থ্যাংক ইউ আলিম ভাই, আপনার কাছে আমি আবার ফিরছি। আমি এখন আমিরুল ভাইয়ের কাছে জানতে যাচ্ছি। আমিরুল ভাই, আপনি
আপনি লাইনে আছেন অবশ্যই। আমিনুল ভাই, একটা বিষয় জানতে চাচ্ছি, যেহেতু এই মহামারীর দুর্যোগ সময়ে আপনারা সবসময় বলে আসছে যে বিজিএম এর কাছ থেকে শুনেছি, এবং যতটুকু চেষ্টা করেছেন আপনার স্বাস্থ্যবিধি মেনে ফ্যাক্টরি গুলো, কলকারখানাগুলো চালু রাখতে। তো শুধু সেটা আমরা পত্রিকায় বা আমাদের খবরের কাগজে আমরা শুনেছি, কিন্তু আমরা আসলে আপনার মুখ থেকে শুনতে চাই কি কি স্বাস্থ্য কি কি প্রতিরক্ষা ব্যবস্থা আপনারা ফ্যাক্টরিতে ইনিশিয়েটিভ গুলো আপনারা নিয়েছেন, যেটার মাধ্যমে ওয়ার্কারের জীবন যতটুকু সম্ভব ঝুঁকিমুক্ত। বাংলাদেশে আসলে সবচেয়ে আপনি তো নিজেই জানেন, আসলে বাংলাদেশে সবচেয়ে সিকিউরড ফ্যাক্টরি হলো গার্মেন্টস ফ্যাক্টরি। এইটা আমি যদি বলি, এটা সবসময়ই ছিল। আর রানা প্লাজার পরে তো আসলে এটা বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে ওয়ার্ল্ড ক্লাস ফ্যাক্টরি হলো গার্মেন্টস ফ্যাক্টরি এখন বাংলাদেশে। এটা আপনি যদি ইন্ডিয়া যান, কম্বোডিয়া যান, এটা পাকিস্তান যান, যে দেশে যান না কেন, বাংলাদেশের গার্মেন্টস থাকে ওয়ান অফ দ্য মার্ভেলাস গার্মেন্টস ইন দ্য ওয়ার্ল্ড। সো যখনই কোনো সেফটি সিকিউরিটির কোনো কথা আসে, সেখানে গার্মেন্টস আসলে এখন বাইরের প্রেসারেই হোক, আর এখন বাইরের প্রেসারের কারণেও মালিক পক্ষ একটা মেন্টাল সেট আপ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো ওই কারণে এখন আর সুযোগ নাই যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলা, এটা গার্মেন্টস মালিকের চেয়ে ওয়ার্কার বেশি বুঝে এখন। কমপ্লায়েন্স এখন ওয়ার্কাররাই বেশি বুঝে। তো ওই ক্ষেত্রে এখন আর কোনো সুযোগ থাকে না যে আপনি কোনো সেফটি সিকিউরিটি এনশিওর করবেন না। এখনো যদি আপনারা ফ্যাক্টরিতে যান এবং বায়াররা জানে, এই ফ্যাক্টরি গুলো জানে যে এই কোভিড এর সেফটি সিকিউরিটি যদি না নেওয়া হয়, 2 দিন পরে বায়ার এসে ধরবে। সো কি কি ধরনের, এর জন্য একটা বিজিএম এর প্রপার একটা খুব চমৎকার একটা গাইডলাইন ছিল। ওই গাইডলাইনে সমস্ত কিভাবে সেফটি গুলো, কোভিড এর জন্য যে সেফটি গুলো মেনটেন করতে হবে, সেই সেফটি গুলোর একটা পরামর্শ দেওয়া আছে, একটা বড় ধরনের গাইডলাইন। এবং বিজিএমএ থেকে কন্টিনিউয়াসলি বিভিন্ন ফ্যাক্টরিতে মনিটরিং করা হচ্ছে। তো ওই ক্ষেত্রে আমাদের যে ফ্যাক্টরিগুলো, আমি নিজের কথা বলতে পারি, সেটা হলো আমাদের একটা ডিসইনফেকশন চেম্বার ইনস্টল করা হয়েছে ওখানে। তো এইটা আবার কিছু কিছু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা শুনতে পাইছি যে ওইটা একটু স্বাস্থ্য ঝুঁকি আছে। কিন্তু নর্মালি আমরা যেটা করতেছি সেটা হলো যে হ্যাঁ, কিছু আপনার মানে ডিসইনফেক্টেন্ট করা, হয়তো আপনার কিছু স্কিনের অল্প কিছু ইরিটেশন হবে, কিন্তু যদি ভাইরাসটা ওইখানে কিছুটা কন্ট্রোল করা যায়, তাহলে তো অবশ্যই এটা মানে মারা যাওয়ার চেয়ে তো অবশ্যই, ইরিটেশনের চেয়ে তো মারা যাওয়া খারাপ। সো ওই জন্য আমরা যে স্যাভলনের যে একটা মানে ফিউমিগেশন ফগ তৈরি করে ওইটা ডিসইনফেকশন চেম্বারের মাধ্যমে ওইটা দেওয়া হয়। তারপরে একটা থার্মোমিটার দিয়ে আগে চেক করা হয় যে ওয়ার্কারের টেম্পারেচারটা ঠিক আছে কিনা। তো টেম্পারেচারটা যদি 36 এর নিচে হয়, তাইলে সে ঠিক মতো ভিতরে চলে যাবে। আর তারপরে আমাদের ফ্যাক্টরিতে যেটা করা হয়েছে সেটা হলো সবার হাত ধোয়ার জন্য বড় ধরনের একটা বিভিন্ন ট্যাব দেওয়া হচ্ছে, যেখানে সাবান সহকারে আপনার হাত ধোয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে। এবং জুতার যে ব্যবস্থা করা হচ্ছে সেটা হলো যে সিঁড়ির সামনে সোডিয়াম হাইপোক্লোরাইডের একটা তরল পদার্থ জুতা একটা ট্রের উপরে রাখা হয়। সেই ট্রের উপরে পা দিয়ে তারপরে সব ওয়ার্কার ভিতরে ঢুকে, সো দ্যাট যদি কোনো ভাইরাস জুতার নিচে থাকে তাইলে ওইটা সে ক্যারি করবে না। আর লাইনের অ্যারেঞ্জমেন্টটা যেভাবে করা হচ্ছে সেটা হলো নর্মালি আমাদের একটু কিছু কিছু পিকচার আমরা দেখেছি যে অনেক সিকিউর ভাবে করেছে কিছু কিছু ফ্যাক্টরি, যে সবাইকে সেপারেট করেছে। আমাদের ওইটা সম্ভব হয় নাই। আমাদের যেটা করা হয়েছে যে কিছুটা দূরত্ব, একটা লাইন গ্যাপ রেখে আর একটা লাইনে ওয়ার্কার বসানো হয়েছে। সো এইভাবে কিছুটা মানে মেনটেন করার চেষ্টা করা হয়েছে। তারপরও গার্মেন্টস যে জিনিসটা আমি নিজে বলবো, কারণ গার্মেন্টস হলো অ্যাসেম্বলি একটা প্রসেস। সো অ্যাসেম্বলি প্রসেসে কোভিড এর জন্য সেফটি এনশিওর করা, একদম পারফেক্টলি এনশিওর করা আসলে একটু টাফ, কারণ একই প্রোডাক্ট প্রত্যেকটা ওয়ার্কারের হাতে যায়। তো এই ক্ষেত্রে কেউ যদি একটা কখনো মানে
কেউ যদি একটা স্নেজিং হয় তাহলে অবশ্যই ওইটা যে কোনো মতে যেতে পারে। আমি বলবো না যে এখানে স্বাস্থ্য ঝুঁকি নাই, কিছুটা ঝুঁকি আছে। তারপরেও আলিম ভাইয়ের সাথে আমি একসাথে গলা মিলাবো যে আসলে জীবিকার জন্য আসলে আমাদেরকে শুধু গার্মেন্টস ওয়ার্কার কেন, এটা শুধু গার্মেন্টস ওয়ার্কার কেন, আমি আপনি যারা আমরা শুনছি, যারা গার্মেন্টস রিলেটেড, যারা এক্সিকিউটিভ আছে কিংবা যে কোনো সেক্টরের, আমি আপনি 2 মাসের পরে 3 মাস যদি চলে যায় তাইলে তো আপনার আসলে ব্যালেন্সটা শেষ হয়ে যাবে। তো আসলে করার কিছু নাই, এটা আমাদেরকে ওইভাবে মেনে নিতে হবে কিংবা কোপ আপ করতে হবে। আপনি যদি সারা বিশ্বের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স সবাই কিন্তু একই চিন্তা ভাবনার মধ্যে আছে যে ওরা যদি না খুলতে পারে তাহলে তো ওদের দেশ ব্যাংকরাপ্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমার আপনার সবার জন্যই কোভিড এর পিছনে হয়তো আমাদের অবশ্যই সতর্কতা মেনটেন করতে হবে, কিন্তু আমাদের আসলে কোপিং উইথ দ্য কোভিড এটা এই ধরনের একটা নীতিতে আমাদের যাইতে হবে। তাছাড়া মানে শুধু যে গার্মেন্টস ওয়ার্কার এখানে না, আমরা শুধু কিন্তু বারবার কথা বলছি গার্মেন্টস ওয়ার্কারের সেফটি সিকিউরিটি নিয়ে, আমরা কিন্তু পুলিশরা যারা আমাদের সবচেয়ে প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু এফেক্টেড অলরেডি, আমরা কিন্তু তাদের কথা নিয়ে অত বেশি একটা ভাবছি না। কিংবা আমাদের ডাক্তারের সেফটি সিকিউরিটি নিয়ে আমরা যত পরিমাণ কথা পত্রিকাতে গার্মেন্ট সম্বন্ধে হলো, তার কিন্তু কোনো মানে ডাক্তারদের সম্পর্কে তেমন একটা কথা হচ্ছে না, পুলিশদের সম্পর্কে কথা হচ্ছে না, ইভেন সাংবাদিকদের সম্বন্ধে কথা হচ্ছে না, যারা প্রচুর পরিমাণে কিন্তু স্বাস্থ্য ঝুঁকির মধ্যে অলরেডি কোভিডে আছে। তো তারপরেও জীবিকার জন্য আমাদের আসলে মানে আমার কাছে মনে হয় যে কোপিং উইথ দা কোভিড। আর আমি আরেকটা কথা ভুলে যাইতে পারি, সেটা হলো যে সরকার, আলিম ভাই একটা কথা বলছিলেন যে সরকার আর কোন ইনিশিয়েটিভ নিতে পারতেন কিনা। তো সরকার কিন্তু আরেকটা ইনিশিয়েটিভ নিয়েছেন অলরেডি, যে প্রত্যেকটা, আমরা গতকালকে সেই সার্কুলারটা পাইলাম, সেটা হলো যে সার্কুলারে বলা হচ্ছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সার্কুলার, সেটা সমস্ত কাউন্সিলরকে নির্দেশ দেওয়া হয়েছে ওয়ার্কারদের যেন বাড়ি ভাড়া অর্ধেক করে দেওয়ার জন্য মালিকদেরকে পরামর্শ দেওয়া হয়। এই ধরনের একটা নির্দেশনা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। সো এইখান থেকে হয়তো তারা কিছুটা রিলিফ পেতে পারে যদি এটা সঠিকভাবে ইমপ্লিমেন্টেড হয়। হ্যাঁ, ধন্যবাদ আমিরুল ভাই। আমি আপনার কথার সাথে প্রাসঙ্গিকতা রেখেই বলছি, আপনার বিষয়টা যথেষ্ট প্রাসঙ্গিক। এবং আমি ইকবাল ভাইয়ের কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে ইকবাল ভাই, আপনি জানেন এই মহামারী সময়ে, এই দুর্যোগকালীন সময়ে আপনার অনেকগুলো ফ্যাক্টরি ল্যাব ঘোষণা করেছে প্রথম থেকে, কিছু কিছু ফ্যাক্টরি ল্যাব ঘোষণা করেছে, আবার কিছু কিছু ফ্যাক্টরিতে শ্রমিক ছাঁটাইয়ের খবর পাওয়া গেছে। এটা আসলে কতটুকু আইনসম্মত এই দুর্যোগকালীন মহামারীর সময়ে ল্যাব ঘোষণা করা এবং শ্রমিক ছাঁটাই করা? ধন্যবাদ আপনাকে। আমি এতক্ষণ শুনছিলাম আসলে, যদিও আজকের বিষয় হচ্ছে জীবন, জীবিকা নাকি, সরি কি টপিক ছিল জানো, শ্রমিকের জীবন নাকি পোশাক শিল্প। তো এই টপিকটা আমরা আলোচনা করছি, এবং এই বিষয়টা কেন বারবার হয়ে আসে, এটা এটা কেন বারবার আলোচিত হয়, এটা আমরা সবাই হয়তো জানি, এটা আমরা সবাই স্বীকারও করেছি। গার্মেন্টস হচ্ছে আমাদের সবচেয়ে গ্রোয়িং একটা সেক্টর, এবং এই সেক্টরের সাথে সরাসরি বিভিন্ন দেশ, সভ্য এবং মানবাধিকার চর্চা হয়। ইন্টারন্যাশনালি পাওয়ারফুল রাষ্ট্রগুলো এখানে জড়িত, তারা অলওয়েজ একটা অবজারভেশনের মধ্যে আছে, এবং তারা বিভিন্ন সংগঠনের মাধ্যমে কিন্তু এগুলো সবসময় অবজারভেশনে রাখছে, কমপ্লায়েন্স গুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করছে কিনা। তো দ্যাটস ওয়াই আমাদের স্বার্থেই, আমাদের এই সেক্টরটাকে জীবন্ত রাখার স্বার্থেই, এটাকে বেটারমেন্টের মাধ্যমে ওয়ার্ল্ড কমিউনিটির কাছে আমাদের এই যে গার্মেন্ট সেক্টরটা স্মুথলি যাতে প্রেজেন্টেড হয়, এবং সমালোচনার ঊর্ধ্বে উঠে যাতে করে আমাদের এই যে এক্সপোর্ট ওরিয়েন্টেড এই সেক্টরটা যাতে করে এগিয়ে যায়, সেই জন্য এটাদের স্বার্থে এই ফ্যাক্টরির সাথে অনেক বেশি আলোচনায় আসে এবং অনেক বেশি দরকার। আর সেকেন্ডলি যে বিষয়টা এখানে আলোচনা আমি দেখলাম, আমি এটা একটু অ্যাড করতে চাই যে এখানে আপনারা বলেছেন 40 লাখ ওয়ার্কার এখানে জড়িত আছে।
এবং এটা নিয়ে সংখ্যা নিয়েও আমরা দেখেছি, বলা হচ্ছে সেকিউর, কিন্তু এখানে এই গতকাল সবচেয়ে সিকিউর সেক্টর, কিন্তু গতকালও আমি দেখলাম মালিক পক্ষের স্টেটমেন্ট হচ্ছে, বিজিএম এর স্টেটমেন্ট হচ্ছে আমাদের 2000 সামথিং ফ্যাক্টরি আছে এবং 24 লাখের মতো লেবার আছে, তাদের অধিকাংশ বেতন দিয়ে দেওয়া হয়েছে। আর শ্রমিক নেতাদের দাবি হচ্ছে 5,000-এর চেয়ে বেশি গার্মেন্টস ফ্যাক্টরি আছে বাংলাদেশে এবং about 50 লাখ কম বেশি লেবার আছে। এটা নিয়েও সম্মতি। প্রশ্ন করা হলো এই সংখ্যার দুটা না কেন? এখন শ্রমিক পক্ষের নেতারা বলে যে আসলে যখন বিজিএমইএ কোনো অ্যাডভান্টেজ পেতে চায় তখন অনেক কিছু ফ্যাক্টরি এবং শ্রমিক দেখায়, যখন দিতে বলা হয় তখন বলে যে না, আমাদের অত বেশি না, আমরা শুধু যে ফ্যাক্টরিগুলো এক্সপোর্ট করে সেগুলোকেই দেখাই। কারণ এখানে আলোচনা হয়েছে বেতনের বিষয়ে, আইনেও আছে 7 দিনের মধ্যে বেতন দিতে হবে। এখনো দেখা যাচ্ছে এপ্রিলের বেতন দেয় না অধিকাংশ ফ্যাক্টরি। এছাড়াও মার্চের সমস্যা দেখানো হচ্ছে যে অত সময় দেওয়া যায় না। মার্চের সমস্যা কি? মার্চের বেতন দেয় না এরকম অসংখ্য ফ্যাক্টরি আছে। এবং এবং আমার এই যে সঞ্চালক প্রশ্ন করেছে যে লে অফ এবং ছাঁটাই করা হচ্ছে, এবং এই দুর্যোগকালীন মুহূর্তে মানবতার প্রশ্ন, আইন এবং মানবতা কিন্তু পরিপূরক। আমরা আইনের কথা বলি জাস্টিস এনশিওর করার জন্য। ন্যায় বিচার হচ্ছে যেটাই মানবিক সেটাই ন্যায় বিচার, সেটাই জাস্টিস। আইন সেটার কথাই বলে। আপনি কোভিড-19 সময় যখন মানুষ জীবনের সাথে যুদ্ধ করছে, ঠিক সেই মুহূর্তে আমার আগের আব্দুল আলিম ভাই বলেছেন জীবিকায় তার জীবন। যে জীবিকা তার জীবন, সেই জীবিকাটা আপনি তাকে ছাঁটাই করে দিচ্ছেন যে মুহূর্তে সে জীবনের সাথে যুদ্ধ করছে। ওই জায়গায় তো তার ইমিউনিটি নষ্ট হয়ে যাবে, সে তো ওখানে মরার আগে আরেকবার মারা যাবে। এই জীবন নিয়ে খেলাধুলা তো করা এই মুহূর্তে উচিত না। এই মুহূর্তে উচিত হচ্ছে যেটা বলেছে ট্রিপার্টিয়েট, যে আমাদের যে স্টেক হোল্ডার আছে প্রথমেই কিন্তু এই বিষয়গুলি যে আলোচনা করে যখনই দেশ একটা লকডাউনের দিকে যাচ্ছে বা সাধারণ ছুটির দিকে যাচ্ছে, তখনই ট্রিপার্টিয়েট একটা আলোচনার মাধ্যমে একটা গাইডলাইন দিতেন যে আমাদের গার্মেন্ট সেক্টরে এই সমস্যা আছে, সরকারের প্রণোদনা দিচ্ছে, আমরা এভাবে যাব, আপনাদের ছাঁটাই করা হবে নাকি লে অফ করা হবে, অথবা আমরা কতটুকু স্যালারি দিব, একটা আলোচনার মাধ্যমে ডিসিশন দেওয়া যেত। তাহলে হয়তো মানুষের সমালোচনা বা একটা অনিশ্চয়তার মধ্যে 50 লাখ মানুষের জীবন, 50 লাখ শ্রমিক, 50 লাখ পরিবার, তাদের জীবন একটা অনিশ্চয়তার দিকে চলে যেত না। সবাই দিশাহারা হয়ে গিয়েছে, দৌড়াদৌড়ি করে বাইরে যাচ্ছে, আবার যখন 5 তারিখ ধরে ঢাকায় চলে আসছে, আবার আন্দোলনে নামছে আপনার এর মধ্যে যে কোভিড-19 সময়। তো এখন তাদের জীবনটাকে আমরা যে জীবিকা বলছি ওটা তো বলবে, কারণ আগে বলতো যে আপনি বাঁচলে বাপের নাম, কিন্তু গার্মেন্ট শ্রমিকের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হচ্ছে বাপ বাঁচলে আপনার নাম, মালিক বেঁচে থাকলে শ্রমিকরা বাঁচবে। তো মালিককে আগে বাঁচতে হবে। তো মালিক হচ্ছে একজন, শ্রমিক কিন্তু অনেকেই। আমাদের মানবাধিকারের কথা একটা বলা হয় কালেকটিভ ইন্টারেস্ট এবং পার্সোনাল ইন্টারেস্ট, একজন ধনিক শ্রেণী এবং অনেকগুলো শ্রমিকের জীবন আমাকে অবশ্যই ব্যালেন্স করতে হবে, ঠিক আছে, কিন্তু অবশ্যই আইন, সমাজ, সভ্যতা, বিবেক সবসময় শোষিত, নিগৃহীত প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষেই থাকে, সেটাই থাকা উচিত। এখন আপনি এই ক্রান্তিকালে এসে কোভিড-19 সময় যখন মানুষ যুদ্ধ করছে, ঠিক সে সময় এসে যখন আপনি লে অফে যাচ্ছেন, ছাঁটাইতে যাচ্ছেন, এটা শুধু বেআইনি বলবো না, আমি এটা বলবো যে একটা মারাত্মক, একটা আপনার অমানবিক কাজ। কারণ এখানে আলোচিত হয়েছে সরকার প্রথম এই কোভিড-19 আক্রান্ত যখন বাংলাদেশ হয়েছে, প্রথম যে প্রণোদনা ঘোষণা করেছে 5,000, এটা হচ্ছে গার্মেন্ট সেক্টরের জন্য। এবং সেই 5,000, এই যে 5,000 crore টাকা দিয়ে মে, জুন, জুলাই মাস, এই 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 সময়গুলো, এপ্রিল, মে, জুনের স্যালারি যাতে করে দিতে পারে, তাদের অর্ডার ক্যান্সেল হচ্ছে, তাদের অক্ষমতার কথা জেনেই কিন্তু সরকার সবার আগে প্রথমেই গার্মেন্ট সেক্টরে প্রণোদনা ঘোষণা করেছে। 5,000 crore টাকা দেওয়া হয়েছে যাতে করে এপ্রিল, মে, জুনের স্যালারি গুলো দেওয়া হয়। এখন প্রণোদনা দেওয়া সত্ত্বেও সরকারের সহযোগিতা, সাধারণ মানুষের সমালোচনা এবং 50 লাখ মানুষের জীবন এবং অনিশ্চয়তা, এগুলো সবগুলো মিলিয়ে কিন্তু মালিক পক্ষের বিবেচনা করা উচিত ছিল। তো এই উচিত ছিল বিধায় কিন্তু অনেকেই চেষ্টা করেছে, সবাই। আর ওই যে আমার ইয়া ভাই আব্দুল আমিরুল ভাই আছেন, অনেকেই চেষ্টা করেছে বলছে, বাট অনেকগুলো ফ্যাক্টরি ক্রমাগত, ওরা দেখা যায় এই যে কোভিড-19 ছাড়াও বিভিন্ন সময় কিন্তু তারা অবহেলা দেখা গিয়েছে তাদের মধ্যে, ওনাদের মধ্যে দেখা গিয়েছে স্বাভাবিক পরিস্থিতিতে বেতন নিয়ে দেখা যায় বিভিন্ন প্রকার ঝামেলা, অনেক সময় আন্দোলন সংগ্রাম আমরা দেখেছি।
এই জাতীয় নেগেটিভ অ্যাপ্রোচ গুলো এখনো থাকা উচিত না। আর লে অফের কথাটা যদি বলা হয়, ডেফিনিশন আমাদের লেবারকে দেওয়া হয়েছে কাঁচামাল সহ বিভিন্ন কারণে কাজ দিতে যদি অক্ষম হয়, না পারে মালিক, তখন আপনার লে অফের দিকে যাবে। এখন এই দুর্যোগ মুহূর্তকালীন সময়ে একটা স্টপেজ, গার্মেন্টস যদি দেখা যায় একটা ফ্যাক্টরি স্টপেজ করলে সেটা লে অফে যেতে পারে। যদি দেখা যায় এটা 45 ডেজ বা এর চেয়ে বেশি কন্টিনিউ করতে হচ্ছে তখন। এখন আপনি লেফ এর ডিসিশনটা নিয়েছেন, কিন্তু সরকার 5000 crore টাকাগুলো দিয়েছে কিন্তু লেফ না গিয়ে কিন্তু এই স্যালারি গুলো দেওয়ার জন্য। তো সরকারের সরাসরি সহযোগিতা পাওয়ার পরেও যদি লেফ এবং ছাঁটাইতে যায়, আমি মনে করব সেটা শুধু অমানবিক না, এটা বেআইনি, এবং সেজন্য এটা অবশ্য সরকার সরাসরি স্টেটমেন্টও দিয়েছে। এবং আমার মনে হয় এটা থেকে হয়তো গার্মেন্টস মালিকরা অবশ্যই সরে আসবে, যারা ছাঁটাইয়ের পদক্ষেপ নিয়েছে অথবা লে অফ এর ঘোষণা দিয়েছে, তারা অবশ্যই সরে আসবে, সেটা প্রত্যাশা করি। এখন আমরা একটা সিচুয়েশন হওয়ার আগে আমরা মনে করছি 6 মাস বন্ধ থাকবে, 1 বছর বন্ধ থাকবে, আমি কি করব? আমি প্রথম মাস থেকে আমি শ্রমিকদের বেতন বন্ধ করে দিলাম। তাহলে আমার ইন্টেনশনটা কি? আমাকে প্রথমে গুড ইনিশিয়েটিভ, গুড ইন্টেনশন দেখাতে হবে। সরকার কিন্তু প্রথমে আপনাকে দিয়েছে, আপনি প্রথমে যদি দেখাতেন যে আমি এই ক্রাইসিস মুহূর্তে যে শ্রমিকগুলো আমাকে তার ঘামের মাধ্যমে যে গার্মেন্টস ফ্যাক্টরি দাঁড়িয়ে আছে, আমি জানি যে একটা ব্যবসার জন্য পুঁজি একটা ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু পুঁজিবাদের এই দুনিয়ায় কিন্তু শ্রমিকের ঘাম এবং জীবন যদি একেবারেই আপনার গৌণ এবং অমূল্য হয়ে যায়, সেটা কিন্তু একটা সভ্যতা বিরোধী কথা, এবং এটা মারাত্মকভাবে আপনার অমানবিক এবং বেআইনি। কারণ আপনি যে শ্রমিকগুলো তাদের রক্তের বিনিময়ে সে 500 টাকা বেতন নিত, তারা একসময় 600 টাকা বেতন নিয়েছে, 700 টাকা বেতন নিয়েছে, ওভাবে তারা আজকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি তারা দাঁড় করিয়েছে। অবশ্যই মালিক ইনিশিয়েটিভ রয়েছে, কিন্তু সে শ্রমিকদেরকে আপনি 100 বছরে একবার একটা করোনা আসছে, আপনি সেই সিচুয়েশনে এসে শ্রমিকদের পাশে থাকবেন না। আপনার সবগুলো অজুহাত আমরা সবাই বুঝতে পারি। অর্ডার ক্যান্সেল, বিলিয়ন ডলারে ক্যান্সেল হয়েছে, এখন সবাই খারাপ অবস্থায় আছে, ভাই আমার জীবন যেখানে চলে যাচ্ছে সেখানে আমার অর্ডার কি? তো একটা সিচুয়েশন যখন হয়েছে, এটা আমাকে চেষ্টা করতে হবে যে যারা বিজিএম এর যারা কর্তা ব্যক্তি আছে, এই যে ন্যাশনাল যে কমিউনিটি যে বায়ার গ্রুপ আছে, তাদের সাথে নেগোশিয়েট করে অবশ্যই হয়তো একটা সেটেলমেন্টে যেতে পারে। আমাদের এই জন্য বিভিন্ন কর্তৃপক্ষগুলো কিন্তু রয়েছে। আমি প্রথমে যদি করে দিই, কোনো সমস্যা পড়লে আমি এই যে শ্রমিকদের বেতনটা একটু আটকিয়ে রাখবো, সেটা কোনোদিন আপনার সদিচ্ছা অথবা সঠিক পদক্ষেপ হতে পারে না। এবং এই জন্য সরকারও মনে হয় এরপরে স্টেটমেন্ট দিয়েছে যে ফ্যাক্টরি গুলো লে অফে যাবে বা ছাঁটাই যাবে, তাদের ক্ষেত্রে প্রণোদনা দেওয়া হবে না, সেই কথাটা বলেছে। আর থ্যাংক প্রণোদনা ইউ বিষয়ে ইকবাল, থ্যাংক ইউ ইকবাল ভাই, আপনার সাথে আপনার আমি পরে একটু শেষ করে, পরবর্তীতে আমি আসবো, প্লিজ প্লিজ। প্রণোদনা বিষয়ে মনে বলা হয়েছে এটা লোন। এটা লোন ঠিক আছে, এটা শুধুমাত্র 2% প্রসেসিং ফি এর মাধ্যমে কিন্তু টাকাটা দেওয়া হচ্ছে তো ব্যবসায়ীদের। তো এই প্রণোদনা তো পেয়েছে। আমি এই জন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম মে দিবসের দিন, বললাম এর দিন যে আহ, শ্রমিকরা হলো করোনার বলি, আর ওই যে ইয়ারা কর্তা ব্যক্তিরা প্রণোদিত। তো সে প্রণোদনা অবশ্যই শ্রমিকদের জন্য খাটানো হোক। আর বাকি যে সিচুয়েশন, যে সমস্যা, যে ক্রাইসিস গার্মেন্ট সেক্টরে, এটা অবশ্যই আমি মনে করি মালিক শ্রমিক সরকার সমন্বিতভাবে সেটা থেকে রিকভার করার জন্য চেষ্টা করতে হবে করোনা পরবর্তীকালে। হ্যাঁ, থ্যাংক ইউ ইকবাল ভাই। আমি আলিম ভাইয়ের কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি অবগত আছেন গতকালকে যে ডিসিশনটা আসলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপস্থিতিতে, তিন পক্ষীয় ডিসিশন যেটা, সেক্ষেত্রে মালিক পক্ষ, যদি আমরা একটু ডিসিশনের দিকেও যদি খেয়াল করে থাকি, সেক্ষেত্রে বলা হয়েছে তাদের যে গত বছর যে বোনাসটা দেওয়া হয়েছে তার 50% বোনাস এবারে ঈদের আগে দেওয়া হবে, আর বাকি 50% পরবর্তী 6 মাসের মধ্যে সমন্বয় করা হবে। এই পরবর্তী এখন এটা কতটুকু আসলে মানবিক, এবং পাশাপাশি হচ্ছে পরবর্তী 6 মাস যেটা বলা হচ্ছে, তার মানে কি এই এটার মানে এই নয় কি পরবর্তী 6 মাসের জন্য ওই ওয়ার্কারকে ওই ফ্যাক্টরিতে কাজ করতে বাধ্য করা হচ্ছে? এখানে কি ফোর্স লেবারের কোনো বিষয় আসতেছে কিনা? ধন্যবাদ জন্য। জানি না কতটুকু সময় আছে, অনেক রাত হয়ে গেছে। সো যে সিদ্ধান্তের কথা বলছেন, বোনাস 50%, আসলে আমরা যারা শ্রমিকের কথা বলি, আমরা অনেক কিছুতেই আমরা
একমত হতে পারতাম। আমরা অনেক কিছুই হয়তো খুব স্বাভাবিকভাবে নিতে পারতাম, কিন্তু যেটা লক্ষণীয় সেটা হলো আমরা যার যার অবস্থান থেকে, মালিক তারটা ব্যাখ্যা করছেন, শ্রমিক তারটা ব্যাখ্যা করছেন। যখন শ্রমিকের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসছে, ধরেন 60%, এটা কিন্তু মুহূর্তের মধ্যেই বাস্তবায়িত হয়ে যাবে। 50% বোনাস মুহূর্তের মধ্যে বাস্তবায়িত হয়ে যাবে। কিন্তু আমরুল ভাই যে কথাটা বললেন, আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্য গভর্নমেন্ট, যে স্থানীয় সরকার একটা ওই বাসা ভাড়া নিয়ে একটা নোটিশ আমিও দেখছি, আজকে একটু আগেই দেখলাম। এটা কিন্তু বাস্তবায়ন করা কত পার্সেন্ট হবে উই ডোন্ট নো। দেখবেন যে যখন বেতনের কথা বলা হয় তখন আহ্বান করা হয়, কিন্তু যখন একটা পার্সেন্টেজ 60%, 65% হয়ে গেল, তখন কিন্তু ইমিডিয়েটলি বাস্তবায়িত হয়ে যায়। আমাদের যেই জায়গাটাতে আমার প্রশ্ন, 50% বোনাস দিবেন, আমি মনে করতাম যদি আমি ওয়ার্কার হইতাম, আমি মনে করতাম যে ঠিক আছে, এবার তো ঈদ নাই, এবার তো আসলে ঈদ নাই। সো এখানে 60%, 50% হলে কোনো সমস্যা ছিল না, যেহেতু এবার মার্কেটেও যাব না, কাপড় চোপড়ও কিনবো না, এবারের ঈদের মধ্যে কোনো আনন্দ নাই, এটা আমাদেরকে মেনে নিতে হবে। এবার এই কোভিড এর এই আক্রমণের পরে আবার ঈদ কিসের? সো আমি মেনে নিতাম। এখানে মানবিক বিষয় মনে হয় নাই আমার কাছে, এটা একটা আবেগিক বিষয়। একটা বার আপনার ঈদের আনন্দ আমাদের হলো না, এরকম আমার পেশাগত কারণে আমি 9টা ঈদ গত 10 বছরে আমি আমার ফ্যামিলির সাথেই কাটাতে পারিনি। সো যে কোনো কারণেই হোক, এরকম হইতেই পারে। হ্যাঁ, সো কিন্তু যে জায়গাটাতে আমার আপত্তি, সেই জায়গাটা হলো যে আমরা মালিক, শ্রমিক, সাধারণ মানুষ সবাই নিজের অবস্থানটা ঠিক রেখে তারপরে চিন্তা করছি। এই যে কোভিড আসছে, এখন আমিরুল ভাই সহ যারা ফ্যাক্টরি চালাচ্ছেন, সো তাদেরকে তো মেনে নিতে হবে যে আমার বিজনেস, এটা কিন্তু অনাকাঙ্ক্ষিত, এটা কিন্তু আমরা কেউই জানি না। সো আমার যে অবস্থা ছিল, এখানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আমি ধরেন ছোট্ট একজন মানুষ, আমার ধরেন এত আয় ইনকাম নাই, তারপরেও আমার কিন্তু গত জানুয়ারির পর থেকে আই এম আনএমপ্লয়েড, আমার কোনো আয় নাই। এখন আমি কি করছি? আমি আমার জমানো যা ছিল সেটা দিয়ে আমি চলছি। সো শুধুমাত্র গার্মেন্টস মালিকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি, এই পৃথিবীর 600 কোটি 700 কোটি, যেটাই বলি 600-650 কোটি মানুষ, সবারই কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সো আমাদের জায়গাটা এটা মেনে নিয়ে যদি বলেন যে হ্যাঁ আমারও ক্ষতি হচ্ছে, তোমারও ক্ষতি হবে, সবাই যদি যার যার অবস্থান থেকে যদি আমরা মেনে নিই যে হ্যাঁ এই মুহূর্তে যে সিচুয়েশনটা হয়েছে, আমার অর্ডার নাই, আমার এই নেই, আমার আয় যা ছিল তার এতটুকু কমে গেছে, তোমাকে কিছু কনসিডার করতে হবে। তো আমি শ্রমিকের কথা বলি, আমিও মেনে নিব যে হ্যাঁ ঠিক আছে, আপনি বিপদে আছেন এই মুহূর্তে, আমারও চলতে হবে, আমাকে একটুকু দেন, আমি এটা দিয়ে চলি, আপনিও বেঁচে থাকেন। কিন্তু প্রবলেম যেটা হয়ে গেল, যখন ওই যে যেটা ইকবাল ভাই বললেন, যে যখন আপনি বলেন যে আমাদের সরকারকে যখন গুরুত্ব দেখাইতে হয়, তখন আপনি বলেন 4.1 মিলিয়ন গার্মেন্টস শ্রমিক আমাদের বিপদে আছে। আবার যখন আপনি বলেন যে কত পার্সেন্ট লোক বেতন পাইছে, তখন বলেন যে 97 এত পার্সেন্ট লোক বেতন পাইছে। তখন আমরা শুনি যে বিজিএমই এর সদস্য মাত্র 2000 সামথিং। আবার সবসময় ওয়েবসাইটে গেলেও দেখি বিজিএমই এর সদস্য মোর দেন 4000। হ্যাঁ, এই যে জায়গাগুলি, এখানে যদি লুকোচুরি না করে আমরা যদি ওপেন হতে পারি, সরকার, মালিক, শ্রমিক, পরিস্থিতিটা খুবই ট্রান্সপারেন্ট, যে এই পরিস্থিতিতে যদি তোমরা 100% বেতন চাও, তাহলে ঝুঁকি কি? মালিক লেভেল লতে তার যে স্কোপ আছে সে লে অফ করবে। সো লে অফ করলে কি পাবা? আর লে অফ আমরা থামিয়ে দিয়ে আমরা 65% বেতন করে দিলাম, এটা একটা সমঝোতা, সেটা হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে যখন আমরা এটা করে দিচ্ছি, তখন বেতনটা দিবে, তখন কিন্তু এটা আহ্বান করা হচ্ছে, কিন্তু যারা এরপরেও বেতনটা ওই সময়ে দিল না, আমরা কিন্তু কিছুই জানতে পারি নাই যে আসলে কি অ্যাকশন নেওয়া হলো। মামলা হলে কি হবে?
আপনি এখন যারা আপনার এই মুহূর্তে যারা আপনার বলতেছে বোনাস দিবে 50%, প্রচুর ফ্যাক্টরি তো এই কোভিড এর আগের থেকেই বেতন দিতে পারে না, তো তারা তো স্ট্রাগল করছিল। তারা এই বছরটাই তো আমরা শুরু করছি স্ট্রাগল দিয়ে, আমাদের এই বছর শুরু হয়েছে নেগেটিভ গ্রোথ দিয়ে। তাহলে এই জায়গাগুলি তো আমরা জানি, এটা তো বাস্তবতা, আমাদেরকে মানতে হবে। কিন্তু আপনি যদি জোর করেন ফ্যাক্টরিকে, তাহলে ফ্যাক্টরি কি করবে? সে বন্ধ করে দিয়ে পালায় যাবে। তো যে কারণেই কিন্তু আমরা বসে একটা সমঝোতার কথা বলছি, কিন্তু সেই সমঝোতাটা যখন শ্রমিকের দিকে আসে, সেই জায়গাটা কিন্তু শতভাগ বাস্তবায়িত হচ্ছে না। এবং সেই জায়গাটাতে আমাদের প্রশ্ন যে আপনি যখন শ্রমিকদের কথা বলেন তখন বলেন আহ্বান, যখন দেওয়ার কথা হয় তখন হয়ে যায় আহ্বান, আর যখন এই যে সুবিধাদি যখন অ্যাডজাস্ট করা হচ্ছে তখন কিন্তু এটা ইমিডিয়েটলি অ্যাপ্লাইড হয়ে যাচ্ছে। এই জায়গায় বোনাসের বিষয়টা 50% আপনি বলবেন, আমি এখানে খুবই কনফিউজড। আসলে আমাদের বোনাস আইনে বলছে যে বেসিকের কম হবে না, এখন 50% বলছেন, আগের বার যা দিছে তার 50% দিবে। তো পরবর্তী যে 50% 6 মাসে আপনি অ্যাডজাস্ট করবেন বলছেন। আপনি আমাকে প্রশ্ন করছেন যে এটা কি ফোর্স লেবারের মধ্যে পড়ে কিনা। ফোর্স লেবারের আগে আমার সংখ্যা, আমি অ্যাবসলিউটলি ব্যক্তিগত মতামত, আমার ফোর্স লেবারের আগে হলো সংখ্যা 6 মাস। এটা আসলে কোথায় যাবে, কে পাবে, কিভাবে এটার হিসাব রাখবে, কিভাবে এটা 6 মাসে ব্যালেন্স করবে, আমার এখনো মাথায় এটা ধরে না। সো এটা যদি 50%ও হয় সেটা হতে পারতো। সেটা এবার এই কথা বলে আমরা হয়তো যদি বলতে পারতাম যে হ্যাঁ এবারের ঈদ আমাদের স্যাক্রিফাইস করতে হবে, এবারের ঈদের 50%, আগামী ঈদে পুরোটা দিতে হবে। আগামী ঈদে কি করবে সেটা আমরা কিন্তু জানি না। সো এভরিথিং একটার পর একটা আসতেছে, যে যখন স্পষ্টতরে দেখা যাচ্ছে যে ওয়ার্কার স্যাক্রিফাইস করতেছে। হ্যাঁ, এই জায়গাগুলিতে ইনফরমেশনগুলি আরো সমন্বিত হওয়া দরকার। পরিস্থিতিগুলি শুধুমাত্র ওয়ার্কার যে স্যাক্রিফাইস করছে, আসলে মালিকও কি স্যাক্রিফাইস করছে সেটাও আমাদের উপস্থাপন করা দরকার। আমি মনে করি যে 65% বেতন হোক, 50% বোনাস হোক, সবাই যদি মানবিক হয়, সবাই যদি তার অবস্থান থেকে ফেয়ার হয় যে এই হলো সিচুয়েশন, এইখানে যাদের যেসব ফ্যাক্টরিগুলির পরিস্থিতি অত্যন্ত নাজুক, সেই ফ্যাক্টরিগুলির দায়িত্ব যদি আরো বেশি করে সরকার নিতে পারে, সেই ফ্যাক্টরি ওয়ার্কারদের দায়িত্বটা যদি আরো বেশি করে নিতে পারে। সব আমিরুল ভাই বলছে সব ফ্যাক্টরি কিন্তু মানে 100% সক্ষম না, আবার সব ফ্যাক্টরি অক্ষম না। আবার অনেকে সমালোচনা করছেন যে 40 বছর ফ্যাক্টরি চালাইছেন, 1 মাসের বেতন দিতে পারেননি। তো এটা কিন্তু ইকবাল ভাইও বলছেন যে শুরুতেই আমরা যখন 26 তারিখ থেকেই লে অফ করে ফেললাম, তখন কিন্তু আমাদের একটু খারাপ লাগছে, যে একটু ওকে ফাইন, 2-4 দিন দেখেন, 2-1 সপ্তাহ দেখেন, তারপরে বসেন। এই সিচুয়েশন সৃষ্টি হলো, সেখানে কেন মানবে না? এই সিচুয়েশন আমি শুরুতেই বলছি স্পেশাল সিচুয়েশন, আমাদের সবাইকে মানতে হবে। আপনি 40 লক্ষ শ্রমিকের কথা বলতেছেন, বাকি 6.5 কোটি শ্রমিকের কি হচ্ছে? তারাও কিন্তু এই সোসাইটিতে আছে, সো তারা কিন্তু এর চাইতে মানবতার জীবনে আছে। আমরা তাদের কথা কেন মিডিয়াতে আসছে না? কারণ তারা ইনফরমাল ইন্ডাস্ট্রি, তাদের কোনো ট্রেসিবিলিটি নাই, তাদের ওই কাস্টমার প্রেসার দেয় না। এই জন্য কিন্তু আমরা বলতেছি আমাদেরকে সামগ্রিক ভাবে চিন্তা করতে হবে। আমি 1 মিনিটে সামারি করব যে আমাদের সবাইকে বাস্তবতা বুঝতে হবে, সবাইকে ফেয়ার হতে হবে। এই পরিস্থিতিতে কেউ যেন সুযোগ নেওয়ার চেষ্টা না করি। এই মুহূর্তে যাতে চোর পুলিশ না খেলে, দোষাদোষী না করে, এখানে একজন আরেকজনকে দোষারোপ না করে, পরিস্থিতিটা বুঝে, এই পরিস্থিতিতে শ্রমিক কেউ স্যাক্রিফাইস করতে হচ্ছে, মালিক কেউ একটা অবস্থান নিতে হবে যে আমাকেও স্যাক্রিফাইস করতে হবে। আমি গত 40 বছরে আমার যে অবস্থা ছিল, এই এত বড় একটা ধাক্কা, এত বড় একটা ঝড়, আমি কিন্তু আগের মতোই দাঁড়িয়ে থাকতে পারবো না। আমাকে কিছুটা আঘাত আমার গায়েও লাগবে, বড় গাছে লাগবে বড় ধাক্কা, ছোট গাছে লাগবে ছোট ধাক্কা। সবাইকেই এই বিষয়টা বিশ্বাস করে ফেয়ার জায়গায় দাঁড়িয়ে, একটা মানবিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদেরকে এই পরিস্থিতিটা সামাল দিতে হবে। যে জায়গায় দরকার সমন্বিত সিদ্ধান্ত, ইতিবাচক মানসিকতা নিয়ে আলোচনার ভিত্তিতে আমাদেরকে এই অর্থনীতিটা চালিয়ে যেতে হবে। অর্থনীতি চালিয়ে যাওয়ার কোনো বিকল্প এই মুহূর্তে নাই। পৃথিবীর থ্যাংক ইউ আলিম ভাই। আমি শক্তিশালী রাষ্ট্র, তাদের 30 মিলিয়ন লোক ইতিমধ্যে আনএমপ্লয়মেন্ট ফাইল করছে, আনএমপ্লয়মেন্টের বেনিফিট ফাইল করছে। আজকে আমরা যে বেনিফিটের কথা নিয়ে ঝগড়া করতেছি, লড়াই করতেছি,
কালকে যদি আমাদেরকে এইরকম 1 কোটি 2 কোটি মানুষের যদি আনএমপ্লয়েড হয়ে যায়, আমাদের পরিস্থিতি কিন্তু অনেক ভয়াবহ হবে। সেটাও আমরা বুঝি। আবার সবাইকেই ইতিবাচক দিক নিয়ে আমাদেরকে ইন্ডাস্ট্রিও ধরে রাখতে হবে, আমাদেরকে ফেয়ার এনাফ হতে হবে, মানবিক হতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ আলিম ভাই। আমি আমিরুল ভাইয়ের কাছে জাস্ট দর্শকের কাছ থেকে একটা প্রশ্ন এসেছে, যেটা হচ্ছে গার্মেন্ট শিল্পের মালিকের পক্ষ কি তাদের কারখানাগুলোকে পরিপূর্ণরূপে কোনো ভালো ম্যানেজমেন্ট সিস্টেম করেননি, এবং এই শিল্প কি অর্থনৈতিকভাবে মজবুত না? কারণ করোনা আক্রান্তের কারণে প্রথম মাসেই তারা বেতন দিতে হিমশিম খাচ্ছেন। প্রথম বা দ্বিতীয় 2 মাস, 1 বা 2 মাস বেতন দেওয়ার ব্যাকআপ কি তারা রাখেন না? তা না হলে তো সম্পূর্ণ শিল্প ধ্বংসের মুখে। আমাদের কি কন্টিনজেন্সি প্ল্যান নাই বেতন নিশ্চিত করার জন্য? এমন ধরনের সমস্যা ভবিষ্যতে আরো হতে পারে, তাহলে এই শিল্প কিভাবে বাঁচিয়ে থাকবে? এটার উপায় কি? আমি আমিরুল ভাইয়ের কাছে 1 মিনিটে এই অ্যান্সারটা চাচ্ছিলাম। আমিরুল ভাই, শুনতে পাচ্ছেন? কন্টিনজেন্সি প্ল্যানটা গার্মেন্টসে, হ্যাঁ, গার্মেন্টসে সবসময় আসলে কন্টিনজেন্সি প্ল্যান থাকেই। গার্মেন্টসের একটা সিস্টেম আছে যে একেবারে কোনো একটা গার্মেন্ট যখন চালু হয় তখন নিয়ারলি 1 বছরের একটা ব্যাকআপ নিয়ে মালিকের সবসময় গার্মেন্টসটা চালু করতে হয়, নিয়ার অ্যাবাউট 1 ইয়ার। এর কমে হয় না, নর্মালি হয় না। কারণ 1 বছরের ভিতরে বায়ার ম্যানেজ করা, তাদের কাছ থেকে কাজ পাওয়া, এবং একটা স্যাম্পল ডেভেলপমেন্ট থেকে শুরু করে প্রোডাক্টটা শিপমেন্ট পর্যন্ত মিনিমাম 4 মাসের একটা ব্যাপার থাকে। সো এই 4 মাসে মানে কোনো একটা টাকা ঢুকতে গার্মেন্টস এর অ্যাকাউন্টে এটা নিয়ারলি 4 মাস সময় লাগবে, মানে যদি ফার্স্ট ডেতেই অর্ডারটা পেয়ে যায়। আর যদি খুঁজতে যায় তাহলে অনেক সময় লাগবে, এই অফিসে যাওয়া লাগবে, ওই বায়ারের কাছে যাওয়া লাগবে, বিভিন্ন জায়গায়। সো গার্মেন্টস এর মালিকরা সবসময়ই নিয়ারলি 1 বছরের প্ল্যান হাতে রেখেই গার্মেন্টসটা করে। তারপরে এর ভিতরে অনেক ফ্যাক্টর গুলো থাকে, যে ফ্যাক্টর গুলোতে আসলে ওইভাবে মানে ব্যাকআপটা যে 2-3 মাসের, মানে লাভের পরিমাণ এত সীমিত হয়ে গেছে যে এটা কোনো এক সময় হয়তো এটার উপরে ব্যবসা ছিল, কিন্তু আমি একেবারে মানে নিজের রেসপন্সিবিলিটি নিয়ে বলতে পারি, যে পরিমাণ ব্যবসার কম্পিটিশন এবং যে পরিমাণ গার্মেন্টসের ইনকাম এখন জেনারেট হয়, সেটাতে শুধুমাত্র মানে ওয়ার্কারের স্যালারিটা দেওয়াই মালিক পক্ষের জন্য কঠিন হয়ে যায়, যে 1 মাসের। কারণ গার্মেন্টসটা নর্মালি অন্যান্য ফ্যাক্টরির মতো না, এটা হলো ওয়ার্কার ইন্টেন্সিভ একটা ফ্যাক্টরি। এইটা মানুষ মনে করে যে কেন 2-3 মাসের স্যালারি কেন রাখে না, এইটা করে না। এইটাতে 500 ওয়ার্কার হইলে 1 কোটি টাকা বেতন এসে যায়। তো 1000 ওয়ার্কার আসলে 1.5 কোটি টাকা বেতন হয়ে যায়। সো এটা এমন না যে 5 লাখ টাকা 2 লাখ টাকা কোনো এক জায়গা থেকে নিয়ে এসে এটা বেতনটা দিয়ে দেওয়া যাবে, এরকম আসলে ব্যাপারটা না। সো বেতনের পরিমাণটা এত বেশি যে এইটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো মালিক এটা কম্পেনসেট করতে পারে না, আদার দ্যান ভেরি এক্সেপশনালি অল্প কিছু মালিক ছাড়া এটা পসিবল হয় না। সো কন্টিনজেন্সি প্ল্যান, ধরেন আপনি 1 বছরের ব্যাকআপ নিয়ে নামছেন, ওইটা দিয়ে আপনি কোনো মতে 1 বছরের 2 বছর আপনি কোনো মতে বিভিন্ন সার্টেন আপনি পার করার চেষ্টা করলেন, তারপরে তো আপনার পেটে ব্যথা হওয়ার মতো অবস্থা। একদিকে ব্যাংক ইন্টারেস্ট, ওইদিকে ওয়ার্কারের স্যালারি, এটা 7 তারিখের মধ্যে। এবং তারপরে যারা আমরা এই সেক্টরে তারা জানি যে এটার বিভিন্ন ধরনের, কারণ রানা প্লাজার পরে ফ্যাক্টরি গুলো নিয়ারলি প্রায় 3-4 কোটি টাকা 5 কোটি টাকা খরচ করে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ইনস্টল করতে হয়েছে। সো এই ধরনের বিভিন্ন আনসার্টেন, বিভিন্ন কস্ট সবসময় ইনভলভ থাকে ফ্যাক্টরির। সো যত কন্টিনজেন্সি প্ল্যানই করেন না কেন, এইটা একটা লিমিট আছে কন্টিনজেন্সি। সো একটা সময় এটা আর তেমন কোনো থাকে না। সো যখন মালিক মনে করে যে একটা শিপমেন্ট আটকে গেল কিংবা 2টা শিপমেন্ট আটকে গেল, তখন আমি ওয়ার্কারের স্যালারিটা কিভাবে দেবো, তখন কিন্তু মাথায় ওইভাবেই মানে চিন্তা চলে আসে যে কিভাবে 1 কোটি টাকা ম্যানেজ করব, 2 কোটি টাকা ম্যানেজ করব। যারা বড় ফ্যাক্টরি তারা 10 কোটি 20 কোটি এরকম ধরনের স্যালারি, তারা গ্রুপ তাদের 50 কোটি 100 কোটি টাকা স্যালারি। এটা কিন্তু মুখে সহজভাবে বলা যাচ্ছে, কিন্তু এটা যখন তারা দিতে যাবে তখন আসলে এটা 1-2 টাকা 2-4 টাকা স্যালারি না,
এটা হিউজ, ইট ইজ এ হিউজ স্যালারি। সো ওই ধরনের যারা এই রিলেটেড তারা কত বায়ারের কাছ থেকে প্রাইস পাচ্ছে, আমিরুল ভাই, ভেরি জলের মতো ট্রান্সপারেন্ট, সবাই কিন্তু থ্যাংক আমিরুল ইউ, ভাই, থ্যাংক ইউ আমিরুল ভাই। ইনকাম, আমিরুল ভাই থ্যাংক এটা ইউ, কিন্তু সবাই থ্যাংক জানে। ইউ। আমিরুল ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে। জি প্লিজ আলিম ভাই। মানে প্রশ্নের চাইতে আহ, বিষয়টা হলো আলোচনার বিষয়, যে আসলে আমিরুল ভাই আমাদের খুবই ঘনিষ্ঠ একজন, সবাই জানে যারা শুনছে। আমিরুল ভাই রিসেন্টলি এই গার্মেন্ট মালিক হয়েছেন। তো আমার আমিরুল ভাইয়ের টোটাল কথায় মনে হলো যে পোশাক শিল্পের যে বিজনেসটা, এটা টোটালি অ্যাট্রাকটিভ কোনো বিজনেস না। হ্যাঁ, সো এই জায়গায় যারা আপনার পথ ধরতে চায়, যারা আপনাকে মানে আপনার মতো উদ্যোক্তা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য আমি আপনি তো খুবই রিকোয়েস্ট করব, মেসেজ দিবেন। হ্যাঁ, না যেই আমার যদি আমার 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 রিকোয়েস্ট থাকবে, আমার রিকোয়েস্ট থাকবে এইটা মানে প্রচন্ড পরিমাণ ফিজিবিলিটি স্টাডি না করে, আসলে এই ব্যবসাটা বিজনেসটা এত স্যাচুরেটেড বিজনেস হয়ে গেছে, এত কম্পিটিশন, এত ধরনের লোকজনের ইনভলভমেন্ট, এত ধরনের মানে অবস্টাকল আছে ওয়ার্কার। কারণ আপনি দেখবেন যে আমরা সবসময় ওয়ার্কারদের, কারণ বাংলাদেশ কিন্তু ভেরি ওয়ার্কার ফ্রেন্ডলি একটা একটা পরিবেশ এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমার কাছে মনে হয়েছে আছে। যে 2000 ফ্যাক্টরি এখনো পর্যন্ত মোটামুটি কমপ্লায়েন্সের প্র্যাকটিস করে, এরা কিন্তু ওয়ার্কারের না করে উপায় নাই, কারণ সব বায়ারই ওয়ার্কার সেন্সিটিভ বায়ার। এখন যত ধরনের অ্যাকর্ড অ্যালায়েন্স বলেন, সবাই কিন্তু ওয়ার্কার সেন্সিটিভ। সো ওয়ার্কারের পক্ষে না যে কোনো সুযোগ নাই। কিন্তু আমরা দেখি যে অল্প কিছু কারণে, খুব অল্প কোনো ধরনের কোনো রিজনলেস ছাড়াই, কত আমরা যে ফ্যাক্টরিগুলোকে সবচেয়ে আইডল ফ্যাক্টরি হিসেবে জানি, সবচেয়ে ভালো ফ্যাক্টরি হিসেবে জানি, আপনি দেখবেন যে কিছু ফ্যাক্টরি গল্প শোনা গেল তাদের ভাঙচুর হলো, তাদের ওয়ার্কারের আনরেস্ট হলো। সো মানে মালিক পক্ষ কিন্তু ওইটা চাইবে না যে তাদের এত সুন্দর ফ্যাক্টরি, এত বেনিফিট তারা এনশিওর করে, সেখানে কোনো ঝামেলা নাই। কিন্তু তারপরেও কিন্তু বিভিন্ন ধরনের ইন্ধন, বিভিন্ন, কারণ আমরা যারা এইখানে, আমি আরেকটা জিনিস দেখি যে কমিউনিকেশন, আমরা কিন্তু অনেকে অনেক কিছু জানি না কিন্তু কমিউনিকেট করে ফেলি। একটা জিনিস বলি, যেমন আমরা বলতেছি যে মানে আমি এই যে 60% স্যালারিতে আমরা কিছু দিন গুজব শুনলাম যে না 100% দিতে হবে, সব গভর্নমেন্ট 100% দিছে, গভর্নমেন্ট ওয়ার্কারকে 100% দিছে, মালিক 60% করে দেওয়ার চেষ্টা করতেছে। ব্যাপারটা এরকম না আসলে, সমস্ত কিছু ট্রাইপার্টিয়েট এগ্রিমেন্ট হয়ে তারপরে এটা হয়েছে। এখন এর এগেনস্টে যদি ফ্যাক্টরি ভাঙচুর করে ফেলে, সো এইটা আনবিলিভেবল একটা জিনিস। তো মালিক পক্ষ গার্মেন্টস এর ব্যবসা করে যে খুব শান্তিতে লাভবান, এইটা হয়তো আমি বলবো হাতে গোনা অল্প কয়েকটা গ্রুপ হয়তো এখনো পর্যন্ত কিছু লাভের মুখ দেখে, কিন্তু ম্যাক্সিমামই এইটা যতটুকু ওয়ার্কার ইনকাম করে ততটুকুই খরচ হয়ে যায়। এইটার ভিতরে যে কোনো মানে কোনো মিরাকল কোনো লাভ লাভ আছে কিংবা কোনো বেনিফিট প্রফিট, এটা না। এটা যদি কেউ মনে করে থাকে তাইলে আসলে মানে অনেকে মনে করে যে এটা অনেক মানে প্রফিট দেওয়ার। আমি এটা বললাম যে এটা একটা মুদিখানার দোকানের চেয়ে ভালো প্রফিট করে। আমি নিজে একজন গার্মেন্টস ওনার হিসেবে আমি এটা বলতে পারি যে একজন মুদিখানার দোকান প্রোডাক্ট একটা বিক্রি করে 5 টাকা দিয়ে কিনে, সে জানে যে আমি 6 টাকা বিক্রি করলে কিছু লাভ করতে পারবো। কিন্তু গার্মেন্টস বিজনেস ইজ নট লাইক দ্যাট। সো এইখানে আসলে কিন্তু সব কনসেন্ট্রেশনই ওই ব্যবসাটার মধ্যে, সবাই ওয়ার্কারের, ওদের ওয়ার্কার, এই সেক্টরের ওয়ার্কারের বিভিন্ন নিরাপত্তা, এই ওয়ার্কারের ওয়েজ এনশিওর করা, সবার চক্ষু এখন ওই জায়গায়, যেহেতু ওইটা ফরেন রেমিটেন্স আনে। হ্যাঁ, ফরেন রেমিটেন্স আনে, তার ভিতরে কতটুকু আবার বাইরেও চলে যায়, মানে আপনার এই ইম্পোর্টের ম্যাক্সিমাম জিনিস ভ্যালু এডিশন হয়তো আমাদের মাত্র 20 to 25%। সো আর কিন্তু আমাদের থ্যাংক ইউ ব্যবসা কিন্তু আমিরুল ভাই, এইটুকুই। থ্যাংক ইউ আমিরুল ভাই। আমরা প্রায় শেষের দিকে। আমি থ্যাংক ইউ সো ইকবাল ভাই, মাচ। ইকবাল ভাইয়ের কাছে আমার জাস্ট একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে আপনি এই মহামারী দুর্যোগ সময়ে আসলে আপনি কতটুকু মনে করছেন শ্রমিক ফেডারেশন, শ্রমিক রা অ্যাক্টিভলি কাজ করছে? যদি আমরা ফ্রম বিগিনিং দেখে আমরা শুধু নাজমাকে মিসেস নাজমাকে পেয়েছিলাম, কিন্তু এরপরে কাউকে লাইমলাইটে পাইনি। কিন্তু এখন আপনি কতটুকু মনে করছেন যেখানে ফ্যাক্টরি গুলো চালু হয়ে গেছে সেখানে আপনি শ্রমিক ফেডারেশন কতটুকু অ্যাক্টিভ মনে করছেন?
ধন্যবাদ আপনাকে। আসলে দুঃখজনক হচ্ছে শ্রমিক নেতা শ্রমিক নয়, এটা বাংলাদেশের শ্রম আন্দোলনের অন্যতম একটা বড় সমস্যা। এবং আমরা এটাও শুনেছি যে এই যে ট্রান্সপোর্ট সেক্টর সহ বিভিন্ন সেক্টরে শ্রমিক কল্যাণের জন্য তাদের সারা বছর ধরে যে কালেকশন করা হয়, শ্রমিকের দুর্দিনে তাদের কাউকে পাওয়া যায় না। এখন শ্রমিক নেতারাও হয়ে গেছে অনেকটা মালিক পক্ষ। তো সেই জন্য যিনি শ্রমিক নেতা তিনি আবার মালিকের সাথে তিনি আবার প্রণোদনা দেয়, তিনি আবার প্রণোদিত। এখন এক ব্যক্তি বহুমুখী ভূমিকায় আছে। তো ঘুরে ফিরে যে আসলে বছরের পর বছর নিগৃহীত শোষিত একটা সম্প্রদায় যারা যুগের পর যুগ রক্ত দিয়েছে, স্যাক্রিফাইস করেছে, মে দিবস হয়েছে। আপনি আপনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও বলেন কৃষক শ্রমিক জনতা কষ্ট করেছে। আপনি সবসময় এই মানুষগুলোকে আপনি দেখবেন যে তারা কষ্ট করছে, তারা সমস্যায় পড়ছে। যারা এলিট সোসাইটি আছে পৃথিবীতে ওরা কিন্তু কোনো এক ক্রমে বেঁচে যায়, আত্মীয়তা সম্পর্কে ধরে বলুন বা কারো সহযোগিতায় বলুন, বিভিন্নভাবে বেঁচে যায়। এই গরিব শ্রেণীগুলোই আপনার সবসময় সমস্যায় পড়ে। তো এই জায়গাতে বাংলাদেশের ওই যেটা বললাম বড় সংকট, আমি যতটুকু কাজ করেছি যে এখানে ম্যাক্সিমাম যারা কথা বলবে যে স্ট্রং সংগঠনগুলো সেগুলো হচ্ছে অনেকটা মালিক পক্ষের সাথে এবং প্রভাবশালীদের সাথে খুবই সম্পর্ক ভালো। তো দেখা যায় ছোটখাটো যেগুলো সংগঠন আছে যেগুলো একটা রুট লেভেলের, তারাই শুধু কথা বলে ওই নেতাগুলো, তারা অত বেশি ভোকাল না বেশি। এরপরও আমি মনে করি গার্মেন্টস সেক্টর আমরা অনেক কথা বলেছি আসলে, এবং গার্মেন্টস সেক্টর মিনিমাম অন্তত অনেক বেটার করেছে আগের চেয়ে। ওটা হচ্ছে আশার বাণী, বাংলাদেশের কিছু দুষ্ট মালিক শ্রেণী ছাড়া অনেক বেটার করেছে। এটা আমি ওটা নিয়ে অনেক স্টাডি করেছি, তারা অনেক চেষ্টা করছে এবং এটা আমাদের বাংলাদেশের শ্রমিক লেবার সেক্টর একটা বিউটি বলা যায় গার্মেন্টস সেক্টরে এখন। তো আর লাভের যে কথাটা বলেছে, লাভ ভাই কোথাও নাই। আমি একজন আইনজীবী, আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াই একজন আইনজীবী, আরো অনেকে যে সাংবাদিক আছে বিভিন্ন সেক্টরে আমরা খোঁজ খবর রাখি, কেউ ভালো নেই। গার্মেন্টস মালিকরাও ভালো নেই, কেউ ভালো নেই। আর থ্যাংক ইউ ইকবাল ভাই আপনার মত প্রকাশের জন্য। আমি আলিম ভাইয়ের কাছে শর্টকাট জানতে চাচ্ছি, সেটা কোয়েশ্চেন না আসলে। কোভিড এই প্যান্ডামিকের সিচুয়েশন থেকে উত্তরণের পর কি কি ক্রাইসিস গুলো আসলে সোশ্যাল ইকোনমিক কি কি ক্রাইসিস গুলো দেখা দিতে পারে, যদি শর্টকাটে যদি এটা একটু শেষ করেন। এটা তো প্রশ্ন করলেন বিরাট, বলতে বললেন শর্টকাট, এই তো ঝামেলা। কোভিড সিচুয়েশনের পরের সিচুয়েশন আরএমজি সেক্টরের ক্ষেত্রে, যেহেতু আজকে আপনি কথা বলছেন পোশাক শিল্প নিয়ে, সেইখানে আমি বলবো যে কোভিড এর সিচুয়েশনটা এখনো কিছুই অ্যান্টিসিপেট করা যাচ্ছে না, এই জন্য যে বাংলাদেশে মাত্র এটা শুরু। আমাদের যারা কাস্টমার সেখানে অনেক দেশে এখন শেষের দিকে, আমরা এখন শুরুর দিকে। কোভিড এর পরে যে ইতিমধ্যে যে সিচুয়েশনটা সৃষ্টি হয়েছে সেটা হলো বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট শুরু হয়েছে। আমরা যতই বলতেছি যে চাকরিচ্যুত করা যাবে না, এখানে কিন্তু আমরা যাদেরকে নিয়ে কাজ করি শুধু শ্রমিকের কথা বলছি। এখানে বড় একটা অংশ আছে যারা অফিসার লেভেলে, কর্মকর্তা লেভেলে চাকরি করেন। আপনিও জানেন যে আমার তাদের সাথে রেগুলার যে ধরনের নেটওয়ার্ক আছে, যে ধরনের কথাবার্তা হয়, আমি খুবই হতাশ যে অনেক বড় ধরনের একটা নাম্বার তারা কিন্তু চাকরি হারাচ্ছে। হ্যাঁ, সো এই সিচুয়েশনটাতে আমি মনে করি কোভিড ওভার হয়ে গেলেও প্রচুর দুর্বল ফ্যাক্টরি আছে যারা সারা বছরই আসলে স্ট্রাগল করছিল। আমাদের নেগেটিভ গ্রোথ এই কারণেই হয়েছিল। তাদের অনেক ফ্যাক্টরিগুলি হয়তোবা এই বিজনেসে কন্টিনিউ করতে পারবে না, একটা পার্সেন্টেজ কিন্তু কন্টিনিউ করতে পারবে না। আমাদের আরো হয়তো এটা কন্টিনিউ করবে, 1-2 মাস যদি করে সেক্ষেত্রে আমাদের বেকারত্ব বাড়বে। সেই বেকারত্ব যেহেতু বাড়বে, একটা জায়গা এখানে আমি বলবো যারা কথা শুনছেন, যারা এই সেক্টরে আছেন, যারা কর্মকর্তা লেভেলে আছেন, যেভাবে আছেন না কেন প্রস্তুতি নেন যে আমাদের যে কারো কিন্তু এই বাতাস লেগে যেতে পারে। 2 নম্বর হলো ফ্যাক্টরিগুলি চালানোর ক্ষেত্রে আগামী দিনে আমরা ইতিমধ্যে সেফটিতে, যেটা আমরুল ভাই বলছেন, সেফটিতে আমরা অনেক এগিয়ে গিয়েছি। আর বিশেষ করে রানা প্লাজার ঘটনার পরে আমরা অত্যন্ত শোকাহত, যে এখনো শোকাহত যে রানা প্লাজার ঘটনা ঘটেছিল। সেই রানা প্লাজার পর থেকে আমরা সেফটিতে অনেক দূরে গিয়েছি, কিন্তু আগামী দিনে হয়তো এই কোভিড সিচুয়েশন ওভার হয়ে গেলেও আমাদের যে হেলথ, ফ্যাক্টরিতে যে হেলথের বিষয়গুলি, এই বিষয়গুলি হয়তো আবার সামনে চলে আসবে।
যে আমরা এই ট্রান্সমিটেবল ইনফেকশাস ডিজিজগুলি নিয়ে যে আমরা ঝুঁকি নিরূপণ করি, যেহেতু এটা লেবার ইন্টেন্সিভ একটা ইন্ডাস্ট্রি, সেখানে কিছু ইন্টেন্সিভ লেভেলে হয়তো আমাদের কাজের প্রশ্ন চলে আসবে। আর ওভারঅল আমার ছোট্ট জ্ঞানে যেটা বলে, হয়তো কোভিড সিচুয়েশন আমাদেরকে যতটুকু অর্থনৈতিক ধাক্কা দিবে তার চেয়ে বড় ধাক্কা বড় বড় অর্থনৈতিক রাষ্ট্রগুলি পাবে। এখন পর্যন্ত সরকার বলেন, আমাদের বাংলাদেশের সরকারই বলেন, আমরা সরকারের সাথে আমরাই সরকারই আমরা যতটুকু ট্যাকল করতে পেরেছি তাতে এখন পর্যন্ত আমি মনে করি যে করোনা পরিস্থিতি বাংলাদেশের যে অর্থনৈতিক যে পরিস্থিতি সেই দৃষ্টিকোণ থেকে খুব বেশি হতাশ হওয়ার কিছু নাই, কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে। যারা চাকরি হারাচ্ছে এই মুহূর্তে তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা একটু ধৈর্য ধরে থাকতে হবে, যে কোনোভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এখন বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জ। তো যারা শুনছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। এখনো করোনা পরিস্থিতির পরে আমাদের কি হবে এখনো বলা যাচ্ছে না, কারণ এই বিষয়টা আগে শেষ হোক, তারপরে বলা যাবে আসলে। ধন্যবাদ আলিম ভাই। আমিনুল ভাই, যদি আপনি আলিম ভাইয়ের সাথে কোনো কিছু অ্যাড করতে চান তাহলে আপনাকে 30 সেকেন্ড সময় দিতে পারছি, যদি কিছু অ্যাড করতে চান। বলতে চাই যে পরবর্তী মানে ঈদের পর মে জুন পর্যন্ত ইম্প্যাক্টটা একটু কম বোঝা যাবে। জুলাই আগস্ট সেপ্টেম্বর দিকে আসলে বোঝা যাবে যে ইকোনমিক ইম্প্যাক্টটা কি ধরনের, মেইনলি গার্মেন্টসের। আমার কাছে মনে হচ্ছে যে প্রচুর 2000 ফ্যাক্টরি, এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি এখন পর্যন্ত বিজিএমই লিস্টে আছে, যারা এই কোভিড-19 যে লোনটা স্যাংশন হয়েছে এটা প্রায় 2000 মতো ফ্যাক্টরি নিয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এর ভিতরে মানে অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অনেকগুলা। এটা আমি যতদূর বিজিএমই কিংবা অন্য জায়গা থেকে খবর পেলাম, তাতে আসলে মেন যে ব্যাপারটা হবে সেটা হলো যে প্রোডাক্টগুলো বায়াররা নিল না বা কিংবা ক্যান্সেল করলো, সেগুলো তো বানানো হয়ে গেছে। সেই বানানো প্রোডাক্টগুলো কিন্তু ব্যাংকের লায়াবিলিটি নিয়েই প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে। এখন ওইটা $5 জিনিস মালিক পক্ষ $1 বিক্রি করতে পারবে কিনা সন্দেহ আছে। কে কিনবে? কেউ কেনার নাই। সো এইটা ব্যাংকের অলরেডি এই লোনটা রয়েছে। এখন এই কোভিডের এখন তো কোনো নতুন অর্ডারও আসতেছে না, বাইং হাউস গুলো বন্ধ। যখন এটা আবার রিজিউম করবে তখন কোনো নতুন অর্ডার করলে আর ফ্যাক্টরি গুলো ব্যাক টু ব্যাক খুলতে পারবে না, কারণ ব্যাংক তাকে সাপোর্ট দিবে না। সে যেহেতু পূর্বের ওই গুডস গুলোতে ধরা খেয়ে গেছে, ব্যাক টু মানে ওইটার টাকা ফেরত না দেওয়া পর্যন্ত তো নতুন ব্যাক টু ব্যাক খুলতে পারবে না। সো এই ব্যাক টু ব্যাক না খোলার থ্যাংক ইউ আমিরুল ভাই। থ্যাংক ইউ আমিরুল ভাই, আমাদের সময় শেষের দিকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই ব্যস্ততার সময়ে এই এই রাতের অনেক গভীর সময়ে আপনারা সময়টা আমাদের কাঞ্জুল হিকমাকে দিয়েছেন। সবাইকে তো অনেক অনেক ধন্যবাদ, দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি বলবো, সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, এই কোভিড-19 শুধু শ্রমিক বা মালিকের জন্যই নয়, এটা সবার জন্য, গরিব ধনী শ্রমিক মালিক সবার জন্যই। সবাইকে সুস্থ থাকার সবার শারীরিক সুস্থতা কামনা করছি, এবং সবাই ঘরে থাকুন, সেফলি থাকুন এবং নিরাপদে থাকুন। এই বলে আর পরবর্তী কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।